ওই পিচ্ছি, নে দুধ খা। দুধ খাবো মানে? বাসর রাতে সব জামাইকেই দুধ খেতে হয়। তুমি কিভাবে জানো যে বাসর রাতে দুধ খেতে হয়? তুমি কি আগে কখনো বাসর করেছো নাকি? কুত্তা, একটা ঘুষি মেরে তোর গালের 32টা দাঁত ফেলে দিব বললাম। কি সব উল্টাপাল্টা কথা বলিস? রাইসা আপু একটু আগে এসে আমার হাতে দুধের গ্লাসটা দিয়ে বলল তোকে দুধটা খাওয়াতে। ও আচ্ছা, আপু বলছে। তা এইটা একটু ভালো করে বললেই তো পারো। আমি দুধ খাবো না। কেন খাবি না? কেন মানে? তোমার আর রাইসা আপুর প্ল্যান কি বলো তো? এই ওষুধ মেশানো দুধটা খেয়ে আমি যদি তোমার সাথে উল্টা পাল্টা কিছু করে ফেলি তখন তার দায়ভার কে নিবে? মানে তুই কি বলছিস? আজকে আমাদের বাসর রাত আর আমি তোর কবুল বলা বউ। তোর যথেষ্ট অধিকার আছে আমার উপর। বাসর রাত? দেখো আপু, আমি তোমাকে বিয়ের আগেও বলছি আর এখনো বলছি, আমি তোমাকে কখনোই আমার বউয়ের চোখে দেখতে পারবো না। তুমি আমার চাচাতো বোন আর চাচাতো বোন হিসেবেই থাকবে। ভুলেও কখনো আমার কাছে স্বামীর অধিকার নিতে আসার ভুল করবে না। কথাটা বলার সাথে কথায় রিভা আপু জোরে আমার পিঠে একটা থাপ্পড় মেরে দিল। এতক্ষণ আমি বাসর ঘরে সোফার উপর হয়ে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম। থাপ্পড়টা অনেক জোরে মারছে। উফ, পিঠের উপর দিয়ে মনে হয় 36 ভোল্টের কারেন্ট বয়ে যাচ্ছে। একটা চিৎকার দিয়ে পিঠ ডলতে ডলতে সোফা থেকে উঠে বসে পড়লাম। মারলে কেন? আমি কিন্তু এক্ষুনি আম্মুকে ডাক দিব। ডাক পিচ্ছি গরু কোথাকার। তাছাড়া তুই আর কি বা করতে পারবি? হায় আল্লাহ, আম্মু আমাকে শেষমেশ জোর করে এই হাঁটুর বয়সী চাচাতো ভাই নামক এই কোন পিচ্ছি শিশুর সাথে আমাকে বিয়ে দিয়ে দিল, যে বাসর রাতে নিজের বিয়ে করা বউকে আপু বলে ডাকছে আর বলতেছে ও নাকি আমার স্বামী না, ও আমার চাচাতো ভাই। আর কোন আহাম্মক ছেলে এইভাবে নিজের বাসর রাতে ফোনে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে? আমি থাকি। শোনো আপু, আমার কোনো ইচ্ছেই ছিল না তোমাকে বিয়ে করার। আমার ফেসবুকে 3টা গার্লফ্রেন্ড আছে, বুঝছো? আব্বু আম্মু জোর করে তোমার সাথে আমার বিয়েটা দিয়েছে বলে আমি তোমার সাথে বাসর ঘরে ঢুকছি। তাছাড়া তোমাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছেই ছিল না। ছোটবেলা থেকে আমি তোমাকে বড় বোনের চোখে দেখে এসেছি, তাই আমি কোনোভাবেই তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না। তাহলে আমাকে বিয়ে করলি কেন? আব্বু আম্মু বললো আর তুই রাজি হয়ে গেলি? তুই না ছেলে, আর তোর নাকি ফেসবুকে অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, সেগুলো নিয়ে ভেগে গেলি না কেন? আমার জীবনটা কেন নষ্ট করলি? এখন যেইভাবেই হোক বিয়েটা যেহেতু হয়ে গেছে, সুতরাং তুই এখন আমার স্বামী। আর শোন, আমার সাথে তুই এরকম বাচ্চামো স্বভাব একদম করবি না। চুপচাপ আমি যা বলবো তাই শুনবি। আর হ্যাঁ, ভুলেও আমাকে আর রিফা আপু বলে ডাকবি না, না হলে কিন্তু মশলা বাটার মতো তোকে বেটে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? ভেবে নে তাই। আমার কত শখ ছিল আমার সিনিয়র একটা হ্যান্ডসাম বর হবে, আর সে দেখতে মোটা হবে, মাথা ভর্তি টাক হবে। আচ্ছা আপু, সিনিয়র বর বলতে কি বুইড়া বেটা? আবিরের বাচ্চা, তুই একদম চুপ করে থাক, বেশি কথা বলবি না। যা দরজার কাছে যা তুই। কেন? কেন আবার? তুই তো আমার আগেই বাসর ঘরে ঢুকে ফোন নিয়ে পড়ে গেছিস। আমার শাড়ির ঘোমটা তুলবে কে? বাসর রাতে বউয়ের শাড়ির ঘোমটা খুলে বউয়ের প্রশংসা করতে হয়, জানিস না তুই? না, আমি কিভাবে জানবো? প্রথমবার বিয়ে করছি তো। দ্বিতীয়বার কি আবার কারো সর্বনাশ করার ধান্দা আছে তোর? মানে তুই যে পিচ্ছি, তোর মতো পিচ্ছিকে কোনো মেয়ে বিয়ে করবে, আর বিয়ে করলেও সেই মেয়ে তোকে মানিয়ে নিতেই সারা জীবন চলে যাবে। পৃথিবীতে তুমি বাদে সবাই পিচ্ছি। সবাই না, শুধু তুই পিচ্ছি। তুই এখনো ফোন হাতে নিয়ে বসে আছিস। দেখি ফোনটা আমার হাতে দে। এই বলে রিভা আপু জোর করে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। কি হলো? আমার কথা কি কানে পৌঁছলো না তোর? হ্যাঁ বলো, কি করতে হবে? তুই উঠে দরজার পাশে গিয়ে দাঁড়া, তারপর আমি বললে তুই এসে আমার ঘুমটা তুলে দিবি। ঠিক আছে। তারপর আমি কথা মতো দরজার পাশে গিয়ে দাঁড়ালাম আর রিভা আপু তখন বিছানায় উঠে গিয়ে ঘোমটা দিয়ে বসলো। তারপর আমি গিয়ে ওর ঘোমটাটা তুললাম। চেয়ে দেখি বউ রূপের একটা সুন্দরী পেতনি আমার ঘর আলো করে বসে আছে। রিভা এমনিতেই দেখতে খারাপ না, তার উপর হালকা মেকআপ আর ঠোঁটে লাল রঙের লিপস্টিক, কপালে কালো টিপ আর ঝুমকো কানের দুলে। বেশ ভালোই লাগছে ওকে। কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? ক্রাশ খেয়ে গেছিস নাকি? সরি, আমার রুচি এতটাও খারাপ না যে 8 ইঞ্চির
মেকআপ সুন্দরীর উপর ক্রাশ খাবো। কি বললি কুত্তা? আমি মেকআপ সুন্দরী? ভালোই ভালোই সরি বলছি এক্ষুনি, নাহলে তোর খবর আছে। আচ্ছা আপু, সরি। বাসর রাতেই আমার হাতে মার্ডার হতে চাস? সরি। এতদিনের আপু ডাকার অভ্যাস কি হঠাৎ করে ছাড়া যাবে নাকি? যদি ছাড়া না যায় তাহলে আমার কাছেও ব্যবস্থা আছে। এই যে 250 গ্রামের হাত দেখছিস, এটা আপু ডাকার বরাবরই পিঠে পড়বে তোর। এখনই চল শুয়ে পড়ি। ভয় পাস না, আমি তোর মতো পিচ্চির সাথে জোর করে কিছুই করব না, নাহলে সকালে আবার সব আম্মুর কাছে গিয়ে বলে দিবি। আমি তোমার সাথে শোবো না। আমার ঘুমের মধ্যে হাত পা চলার অভ্যাস আছে। সমস্যা নেই, আমি তোর হাত পা জড়িয়ে ধরে ঘুমাবো। আয়। না, তুমি বেডে ঘুমাও, আমি সোফার উপর ঘুমাবো। বেশি কথা বললে কিন্তু এখন মাইর খাবি। চুপচাপ খাটে আয়। খাটে নিয়ে তুমি আবার আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে না তো? শোন, মেয়েদের নজর এতটাও খারাপ না, বুঝলি? আর আমি তোর মতো পিচ্চির সাথে কি করব আমি? আপু, বারবার পিচ্ছি পিচ্ছি বলো না তো, ভালো লাগে না। এই বলেই আমি সোফার উপর একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। তারপরও রেগে খাট থেকে নেমে আসে, আমার দুগালে ঠাস করে দুটো চড় মেরে আমাকে কোলে তুলে নিয়ে খাটের উপর শুয়ে দিল। আমি অন্য পাশ ফিরে শুয়ে আছি। আমার দিকে ফিরে তাকা বলছি, না হলে তোর পিছনে এক লাথি দিয়ে তোকে খাট থেকে ফেলে দিব, তারপর আবার উঠিয়ে নিয়ে আসবো। পাঠক পাঠিকাগণ, চলুন এর ফাঁকে আপনাদেরকে ওদের পরিচয় করিয়ে দিই। আমাদের গল্পের নায়কের নাম হচ্ছে আবির মাহমুদ শান্ত। আমরা সবাই ওকে আবির বলেই জানব। আর এই গল্পের কুন্ডি সিনিয়র নায়িকার নাম হচ্ছে রিভা। ফ্যামিলি সম্পর্কে ওরা দুজন আপন চাচাতো ভাই বোন। এখন ওদের ভাই বোন বললে ভুল হবে, কেননা কিছুক্ষণ আগেই ওদের দুজনের বিয়ে হয়েছে। আবির ওর আব্বু আম্মুর একমাত্র ছেলে, আর রিভা ওর আব্বু আম্মুর একমাত্র আদরের মেয়ে। আবিরের আব্বু আর রিভার আব্বু দুই ভাই। তারা দুজন মিলে একটাই বাসা বানাইছে। তার উপর তলাতে আবিররা থাকে আর নিচতলাতে থাকে রিভারা। দুজনেই জয়েন্ট ফ্যামিলি হওয়ার কারণে বাসার সবাই রিভাকে চোখের মনি করে রাখে। ছোটবেলা থেকেই রিভার আম্মু তানিয়া আবিরকে খুব পছন্দ করে, তাই তো সে তার একমাত্র আদরের মেয়ের সাথে আবিরের বিয়ে দিবে বলে ঠিক করে রাখে। ওনার এই সিদ্ধান্তে দু পরিবারই রাজি হয়। তারপর সময়ের সাথে সাথে ওরা প্রাপ্তবয়স্ক হয়ে আসলে ওদের পরিবার ওদের বিয়ে দিয়ে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে সিনিয়ররা বদরাগী হওয়ার জন্য আবির রিভাকে মানতে পারে না। আর হঠাৎ মানবেই বা কি করে, যাকে সে ছোটবেলা থেকে আপু বলে ডেকে এসেছে, আজ সে তার বউ। আবির ওকে মানতে না পারলেও বর হিসেবে রিভা আবিরকে একটু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কারণ আবির ছেলে হিসেবে এতটাও খারাপ না। আবির যথেষ্ট একজন ভদ্র ছেলে। শুধু বাসায় যা সে রিভার সাথে ঝগড়া মারামারি একটু করে, তাছাড়া বাহিরে আবির কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলে না। যাকে সেসব কথা ওদের সম্পর্কে আপনারা গল্পের মধ্যে আরো অনেক কিছু জানতে পারবেন। আপাতত গল্পে ফিরে আসে। ওরা দুজন ঘুমোচ্ছে। মাঝখানে ইন্ডিয়া আর বাংলাদেশের দুদেশেরই বর্ডারের মতো করে কোলবালিশের বেড়া দেওয়া, এটা আবিরের কাজ। যাই হোক, মাঝরাতে আচমকাই রিভার ঘুমের মধ্যেই কোলবালিশটা সরিয়ে ফেলে দিয়ে আবিরকে ঝাপটে জড়িয়ে ধরে। আবির গভীর ঘুমের মধ্যে থাকায় কিছু বলতে পারে না। সকালে একটুখানি ঘুমের ঘোর কাটতেই আমি নিজের হাত পা নড়াচড়া করতে পারছি না। কি ব্যাপার? তারপর আমি চোখ খুলে তাকাতেই সামনে দেখি রিভা আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। কিন্তু আমি তো বেডের মাঝখানে কোলবালিশ রেখে ঘুমিয়েছিলাম যাতে ও আমার সাইডে না আসতে পারে। সে কোলবালিশ গেল কোথায়? আমি নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠতে চাচ্ছি, কিন্তু শাকচুন্নিটা আমাকে ঘুমের মধ্যেই এত জোরে জড়িয়ে ধরেছে যে আমি ছাড়াতে পারছি না। আপু ছাড়ো আমাকে, অনেকবার ধরে বলে যাচ্ছি, কিন্তু ও শুনেও যেন না শোনার ভান করে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। বউ ছাড়ো আমাকে, আমার লাগছে। বউ বলতেই ও চোখ খুলে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল আর বলল, কি রে, তুই আমাকে জড়িয়ে ধরেছিস কেন? ঠিক আছে দেখো, আমি তোমাকে না, তুমি আমাকে জড়িয়ে ধরে আছো। ও বেশ করছি, ধরেছি। তুই যদি ঘুমের মধ্যে বিছানা থেকে নিচে পড়ে যাস তাই ধরে রেখেছি। আমি কি ফিডার খাওয়া বাচ্চা নাকি যে পড়ে যাব? বড় মানুষও তো না তুই। হয়েছে, আমাকে ছাড়ো, এখন আমি উঠবো। ছাড়বো পরে, প্রথমে আমার মর্নিং কিসটা নিয়ে নিই তারপর। মর্নিং কিস আবার কি জিনিস? গাধা, এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুই আমার গালে আর কপালে চুমু দিয়ে রুম থেকে বের হবি। এতে তো শরীর স্বাস্থ্য মোটা হবে। কি সত্যি নাকি? না বাবা, দরকার নেই,
এত শরীর স্বাস্থ্যের পরে সবাই আমাকে আবার মোটু আবির বলে খ্যাপাবে। তোর দরকার না হলেও আমার আছে, কিস দে আমাকে, না হলে ছাড়বো না। আমি কিন্তু আম্মুকে ডাক দিব। কথাটা বলার সাথে সাথেই গালে আর একটা থাপ্পড় পড়ল। এই জন্যই তোকে পিচ্ছি বলি। যা ডাক আম্মুকে, ভুলে যাস না এখন আমি তোর বউ, আমার যথেষ্ট অধিকার আছে তোর উপর। কিন্তু আমি তো তোমাকে বউ হিসেবে মানি না। কিন্তু আমি মানি, তুই মানিস কি মানিস না সেটা একান্তই তোর ব্যাপার। এখন আমাকে না আদর করলে তোকে ছেড়ে দিব, উল্টা তোকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ মেরে ফেলবো। আমাকে মেরে ফেললে তো আমার আম্মু অনেক কান্না করবে। আমিও কান্না করব, তাই চুপচাপ আমি যা বলছি তাই কর। কি আর করার, ও যা জেদি মেয়ে। আমি যদি এখন ওর কথা না শুনি তাহলে আজকে সারা দিনেও ও আমাকে ছাড়বে না। তাই আর সময় নষ্ট না করে চোখ বন্ধ করে ওর কপালে আর এক গালে চুমু দিয়ে দিলাম। এক গালে কেন দিলি? অন্য গালটা কি দোষ করলো? হয়েছে, এখন ছাড়ো তো, না হলে কিন্তু আমার রাগ উঠে যাবে। হারামজাদা, তুই কি চুমু দিলি নাকি আমার গালে থুতু ভরিয়ে দিলি? আমার গাল এমন ভিজে গেল কেন? হি হি হি, দুটোই করে দিছি। আরও জোরে করবে আমাকে চুমু খেতে বলে আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে গেলাম। বিলাই বান্দর হনুমান, পিচ্চি কোথাকার, পিচ্চি কুত্তা। দাঁড়া, তুই নড়বি না একদম। এই রে পাগলি খেপছে, এখন কি ও আমাকে বালিশ দিয়ে মারবে নাকি? কেমন রাগে ওর গালগুলোকে ফুলিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি সাথে সাথে রুম থেকে দৌড়ে বের হয়ে এসে এপাশ থেকে ডোরটা লক করে দিলাম। হা হা হা, এখন যত রাগ সব ঘরের মধ্যেই দেখাও। তারপর আবির রিভাকে রুমের ভেতর আটকে দিয়ে ওয়াশরুমে ব্রাশ হাতে নিয়ে ঢুকে পড়ে। তারপর ব্রাশ করা শেষে একবারে গোসল করে নেয়। তারপর গোসল শেষে আবির একটা লুঙ্গি পরে নিচে তাদের ডাইনিং রুমে চলে আসে নাস্তা করতে। আবির নিচে আসতেই দেখে ডাইনিং রুমে খাবার টেবিলে আগে থেকেই রিভা বসা। আবির রিভাকে দেখে ভূত দেখার মতো যেন চমকে যায়। সে তো তাকে রুমের দরজাটা বন্ধ করে রেখে আসছিল, তাহলে এত তাড়াতাড়ি বের হলো কিভাবে? আবার তার মনের ভুল নয় তো? এই ভেবে আবির নিজের হাতে নিজেই চিমটি কাটে আর চিৎকার করে ওঠে। কি রে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? গোসল শেষ হলো তোর? আয় বস, আমি তোদের খেতে দিই। তারপর আমি আম্মুর কথায় এগিয়ে এসে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লাম। রিভা তখন আমার সামনে একটা কাটা চামচ দিয়ে নুডলস খাচ্ছিল। আমি বসতেই ও কেমন জোরে জোরে কাটা চামচ দিয়ে প্লেটে আঘাত করলো। মনে হয় আমাকে ভেবে এরকম করতেছে। এই শয়তান, তুই বৌমাকে রুমে আটকিয়ে দিয়েছিলি কেন? কখন আম্মু? কখন মানে? দেখ, মিথ্যা কথা বলবি না একদম। এরকম দুষ্টুমি কেউ করে বলতো? তুই কবে আর বড় হবি? আর এখন তোরা কিন্তু স্বামী স্ত্রী, এখন তো তোরা তোদের ঝগড়াটা ছাড়। আম্মু আমি কি ঝগড়া করি নাকি? ওই তো সব সময় করে। আর তুমি জানো আম্মু সকালে ও আমার সাথে কি করেছে? দেখেছো আম্মু, তোমার ছেলে নিজের দোষটা আমার উপর চাপিয়ে দিচ্ছে। ও নিজে যেন কিচ্ছু জানে না। হয়েছে, এবার থাম তোরা। আবির শোন, তুই এখন থেকে বৌমার সব কথা মেনে চলবি, একদম ওর সাথে ঝগড়া মারামারি করবি না। তাছাড়া দুজনে মিলেমিশে নিজেদেরকে মেনে নাও, আর আমাকে একটা নাতি নাতনির মুখ দেখাও। বয়স হয়ে যাচ্ছে তো আমার। আম্মু তুমি এসব কি বলছো? আমি কিন্তু উঠে যাব এখন এখান থেকে। ও লজ্জা পাচ্ছে। আচ্ছা বাবা, আর বলবো না, কিন্তু কথাটা তোরা দুজনেই মাথায় রাখিস। তারপর আবিরের আম্মু আবিরকে খেতে দিল। ওরা দুজনেই সামনাসামনি বসেছে। খাওয়ার সময় টেবিলের নিচ দিয়ে ভুলবশতই আবিরের পায়ের সাথে রিভার পা লেগে যায়। এতে সাথে সাথে আবির নিজের পা সরিয়ে ফেলে, যা দেখি রিভার বড্ড বেশি রাগ হয়। তাই এবার সে ইচ্ছে করেই পা লম্বা করে দিয়ে আবিরের পায়ের সাথে পা লাগিয়ে সুরসুরি দিতে থাকে। আবির তাতে রেগে চোখ বড় বড় করে রিভার দিকে তাকালেও তার আম্মুর জন্য সে কিছু বলতে পারে না। ওইদিকে রিভাও আবিরের দিকে তাকিয়ে জিভ বের করে আবিরকে ভেঙাতে থাকে, আর মনে মনে আবিরকে হনুমান গরু পিচ্ছি বাদর বলে গালাগালি করতে থাকে। এর মধ্যেই আবিরের কাশি উঠে যায়, আর সে তার সামনে থাকা পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করতে থাকে। এর মধ্যে রিভার মনে পড়ে আজ সকালের কথাটা। মানে হলো সকালে আবির যে রিভার গালে চুমু দিতে গিয়ে রিভার গালে থুতু লাগিয়ে দিয়েছিল সে কথাটা। আবিরের বাচ্চা, তুই সকালে আমার গালে থুতু লাগিয়ে দিয়েছিলি তাই না? দাঁড়া, আমি তোকে থুতুই খাওয়াবো। তারপর আমি আমার খাওয়া চামচটা জিভ দিয়ে এঁটো করে আবিরের খাবারের চামচটার সাথে বদলে দিলাম।
আবির, তুই ঠিক আছিস বাবা? কি হলো হঠাৎ? খাবার সময় কাশি উঠলো কেন তোর? কি জানি আম্মু, নিশ্চয়ই এই শাকচুন্নিটা মনে মনে তোমার ছেলেকে বকা দিচ্ছিল। দেখেছো আম্মু, সব কিছুতেই ও কেমন আমায় খোঁচা দিয়ে ঝগড়া করে। আহা, ও তোকে খেপাচ্ছে, তুই চুপচাপ খা তো মা। আমার কথা কেউ বিশ্বাস করতেই চায় না। মনে হয় আমি এই বাড়ির কারো কেউ না, রিভাই সব। তারপর আমি আবার খাওয়া শুরু করলাম, কিন্তু এবার খাবারের টেস্ট একটু অন্যরকম লাগছে। কেউ আবার আমার খাবারে কিছু মিশিয়ে দিল না তো? শুকে দেখি তো। ওই পাগল ছেলে, কি করছিস? খাবার শুকে দেখছিস কেন? ও তুমি বুঝবে না আম্মু। না, খাবারটাও তো ঠিক আছে, তাহলে গন্ডগোলটা কোথায়? এ কি, আমার খাবারের চামচটা এমন রিভা আপুর ঠোঁটের মতো লাল কেন? তাহলে কি ও কিছু করছে? আমি রিভা আপুর দিকে তাকিয়েও দেখি ও কেমন মিটিমিটি হাসতেছে। ওর এই হাসি বলে দিচ্ছে ওই কিছু একটা করেছে। ছি ছি, নাউজুবিল্লাহ। রিভা আপু ওর ঠোঁটের উপর লিপস্টিক আর থুথু লাগিয়ে দিচ্ছে আমার চামচে। ও এক থু। তারপর আমি উঠে বেসিনের সামনে গিয়ে বমি করে দিলাম। কি রে মা, তুই কি কোনো দুষ্টুমি করেছিস? না তো আম্মু। আচ্ছা আমি উঠি, আমার খাওয়া শেষ। তারপর রিফা হাত ধুয়ে টেবিল থেকে উঠে আবির এর পেছনে পেছনে রুমে চলে যায়। গিয়ে দেখে আবির রুমের সোফার উপর শুয়ে নিজের গলায় হাত বোলাচ্ছে। কি হলো, গলায় কি সাপের বিষ আটকে গেছে? এরকম করছিস কেন? ফকিন্নি, তুই কিছু করছিস তাই না? আমার চামচে থুতু ভরে পাল্টে দিছিলি। থুতু না, শুধু একটু আমার ঠোঁটের ছোঁয়াও দিয়েছিলাম। মনে নেই সকালে তুই আমার সাথে চুমু দিতে গিয়ে থুতু লাগিয়ে আমার গাল ভিজিয়ে দিয়েছিলি? এখন এটা তার প্রতিশোধ নিলাম। থুতু খাওয়ালাম তোকে, আর লাগতে আসবি আমার সাথে? ছি, আমাকে আজকেই ডক্টরের কাছে যেতে হবে, না হলে পেটের নাড়ি ভুড়ি সব পচে যাবে আমার। কি বললি তুই? আমার দিকে তাকিয়ে বল। না, আমি তোমার দিকে তাকাবো না। কেন, ভয় পাস? ভয় পাওয়ার কি আছে? তুমি কি শিয়াল নাকি গন্ডার যে ভয় পাবো? তাই? তাই। এখন তুমি আম্মুর কাছে যাও, আমি ড্রেস চেঞ্জ করব, কলেজে যাব। ড্রেস চেঞ্জ করবি কর, সমস্যা কি? আয় আমি তোর টি শার্ট খুলে দিই। খবরদার না, আমি একাই সব পারবো। তুমি আল্লাহর ওয়াস্তে প্লিজ যাও। ভেবেছিলাম যাব, কিন্তু এখন আর যাব না। আমার সামনেই ড্রেস চেঞ্জ করতে হবে তোকে। ছি আপু ছি, তোমার নজর এত খারাপ? তোমার লজ্জা করবে না আমাকে খালি গায়ে দেখতে? লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোর বউ। এদিকে আয়, আমি তোকে শার্ট পরিয়ে দিই। তারপরও দরজা আটকে দিয়ে আমার কাছে আসলো আর জোর করে আমাকে খালি গা করে শার্ট পরিয়ে দিল। এই নে, এবার প্যান্টটা তুই পরে নিয়ে আর আয়নায় গিয়ে দেখ ঠিক আছে কিনা। প্রথমে তুমি চোখ বন্ধ করো। তুই তো লুঙ্গি পরেই আছিস, শুধু নিচে প্যান্টটা পরবি, তাতেও চোখ বন্ধ করতে হবে? আচ্ছা ঠিক আছে, নে করলাম। তারপরও চোখ বন্ধ করে নিল আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেলাম। কি রে, কোথায় যাচ্ছিস তুই? আম্মু, কলেজে যাচ্ছি। কিছু বলবে? না, কিন্তু তাড়াতাড়ি কলেজ ছুটি দিলে বাসায় চলে আসিস। ঘরে বউ রেখে বাহিরে আড্ডা দিস না। ঠিক আছে আম্মু, আসবো। এখন কিছু টাকা দাও তো। কলেজে যাচ্ছিস, টাকা কি করবি? লাগবে, দাও না। ওকে, এই নে 100 টাকা, দুপুরে কিছু খেয়ে নিস। মাত্র 100 টাকা দিলে আম্মু? ও, নিবি না 100 টাকা? তাহলে রেখে দিই। না আম্মু, 100 টাকাতেই হবে, দাও। তারপর আবির তার আম্মুর থেকে 100 টাকা নিয়ে রাগে হনহন করে বাসা থেকে বের হয়ে আসে। আবির বাসার বাইরে এসে রিক্সার জন্য অপেক্ষা করে। এরপর একটা রিক্সা দেখতে পেলে আবির রিক্সা করে সোজা তার কলেজে চলে আসে। আবির কলেজের গেটে এসে রিক্সা থেকে নামতেই দেখে তার সব বন্ধুরা মিলে গেটের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আবির রিক্সা ভাড়া মিটিয়ে গেটে ওদের কাছে যায়। কি রে সালা, তোরা আবার দারোয়ান কাকার চাকরিটা কবে নিলি? মানে কি বলছিস বন্ধু? মানে এই যে তোরা সবাই মিলে গেটের সামনে এভাবে দাঁড়িয়ে ভিড় জমিয়ে রাখছিস, তাই বললাম আর কি। আমরা তো তোর এই জন্যই অপেক্ষা করতেছিলাম এতক্ষণ। তুই এত লেট করে কেন আসলি? এমনি, বাদ দে, চল ভেতরে চল সবাই। তারপর আবিরের সাথে সবাই কলেজের ভেতরে চলে আসে। কি রে, ক্লাসে আজ তেমন কাউকে দেখছি না যে, ব্যাপার কি? আরে দোস্ত, তোর মনে নাই গত সপ্তাহে এই দিনে যে কলেজের প্রিন্সিপাল স্যারের বাবা মারা গেল? আজ তার মৃত্যুবার্ষিকী, তাই কলেজের সবাই সেই ফকিরের খানা খেতে গেছে। বলিস কি? তাহলে তো আজকে আর কোনো ক্লাস হবে না। তাই তো মনে হচ্ছে। আবে তুই একটা প্ল্যান কর, আজকে কি করা যায়?
প্ল্যানিং যে করব, পকেটে টাকা কোথায়? কলেজে আসার সময় আম্মুকে বললাম টাকা দিতে, তো সে আমাকে 100 টাকা ধরিয়ে দিল। আর যেই বলতে গেছি তখনই আম্মু আমাকে ধমকে দিল। আরে মামা, তুই তো ভাবিস কেন? আমরা সবাই আছি তো। তুই শুধু প্ল্যানিংটা কর, কি কি করা যায় আজকে। ওকে চলো সবাই, এখন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আমার নানুদের বাড়ি। ওখানে আজকে কিসের একটা মেলা বসেছে, সবাই তাহলে ওখানেই যাব, চল। ওকে ডান, চল সবাই যে যার ব্যাগ উঠিয়ে নে। তারপর ওরা হই হট্টগোল করে কলেজ থেকে বের হয়ে আসে। এসে ওরা সবাই মিলে 2টা রিক্সা নেয়। ওরা মোট 6 জন, 3 জন করে একটা করে রিক্সায় ওঠে। ওদের দুষ্টুমি শয়তানি রিক্সাতেও চলতে থাকে। ওরা সবাই আস্তে আস্তে অনেক এনজয় করে। প্রায় 20 মিনিট পর ওরা এসে ওদের কাঙ্ক্ষিত জায়গায় নামে। তারপর ওরা রিক্সা ভাড়া দিয়ে সবাই একসাথে মিলে মেলার মেইন গেটটা দিয়ে ভেতরে আসে। ভেতরে এসে সবাই প্রথমে ঘুরে ঘুরে পুরো মেলার সব দোকানপাটগুলো দেখতে থাকে, কিন্তু সেখানে তাদের নেওয়ার মতো কিছুই নেই। সেখানে সমস্ত কিছুই কেবল হয় মেয়ে নইলে বাচ্চাদের জন্য। মেলার ঠিক মাঝখানে বসেছে নাগরদোলা, আর তার পাশেই প্রচণ্ড জোরে মিউজিকের সাউন্ড হচ্ছে। সেখানে আবার একজনকে নাচতেছে। আবির আর ওর বন্ধুরা সবাই নাগরদোলার সামনে আসে। আবির চল উপরে যাব। কি বলছিস? আমি কিছু শুনতে পাচ্ছি না। বলছি যে উপরে যাব, চল। কি উপরে যাবি মানে? তুই এত তাড়াতাড়ি মরতে চাস? শালা কি সব বাজে বলছিস? বাজে কোথায় বললাম? না মরলে তুই উপরে যাবি কিভাবে? এই উপর সেই উপর না বন্ধু, নাগরদোলা উঠব, চল। ওই যে দেখ দেখ, কত সুন্দর সুন্দর মেয়েরা টিকিটের জন্য সিরিয়াল দিয়ে আছে। চল সিরিয়ালে দাঁড়াই। তোরা ওঠ, ওতে আমি উঠবো না। কেন তুই উঠবি না কেন? দেখ বন্ধু, আমাদের মন খারাপ হয়ে যাবে কিন্তু। আমার ভয় লাগে ওতে। যদি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে আমার সাথে, তাহলে আর বলতে হবে না। আরে দোস্ত, কিছু হবে না, আমরা সবাই আছি তো। দরকার হলে আমরা তোকে ধরে রাখবো। না দোস্ত, তোরা যা, উঠ গিয়ে মজা কর, আমি এখানেই আছি। আমি বরং নিচ থেকে তোদের ছবি তুলে দিব। ওকে, তুই যখন আমাদের কথা শুনবি না তাহলে আর কি বলবো। তুই এখানে দাঁড়া, আমরা টিকিট নিয়ে আসি। তারপর ওরা চলে যায় টিকিট নিতে। টিকিট নিয়ে এসে ওরা নাগরদোলাতে ওঠে, আর নিচ থেকে আবির ওদের সুন্দর সুন্দর ছবি তুলতে থাকে। তারপর ওরা নেমে আসলে সবাই আবার একসাথে হয়ে পাশে একটা সিগারেটের দোকান থেকে সিগারেট কিনে নিয়ে সবাই ওখানে মিউজিকের সাথে নাচতে থাকে। এইভাবেই ওরা মেলায় অনেক আনন্দ করে। তারপর বিকেল হয়ে আসলে ওরা সবাই ওখান থেকে বের হয়ে বাসায় চলে আসে। কি রে বাবা, বাসায় এসেই বসে পড়লি যে? তোর কি টায়ার্ড লাগছে? হ্যাঁ আম্মু, জলদি 1 গ্লাস পানি এনে দাও তো। আমাকে কেন এখনো অর্ডার করছিস? রিভাকে বল না, এখন তো বউ হয়েছে তোর। এখন একটু মাকে রেস্ট দে। থাক আম্মু, লাগবে না, আমি নিজেই নিয়ে খাবো। আচ্ছা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার ফ্রিজে তুলে রাখছি, গরম করে দিচ্ছি ওগুলো। ঠিক আছে আম্মু, ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি জুতো জোড়া হাতি নিয়ে শীষ বাজাতে বাজাতে রুমের দিকে এগোচ্ছি। রুমে গিয়ে দেখি বউ আমার ঘুমাচ্ছে। তাই তো বলি বাসাটা এত শান্ত কেন। আমি আর ওকে ঘাটালাম না, চুপচাপ ব্যাগটা রেখে তোয়ালে আর ফেস ওয়াশ নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আম্মু কাছে গিয়ে খাবার খেয়ে নিলাম। আম্মু, আজকে মাংসের তরকারিটা কে রান্না করছে? রিভা রান্না করছে তোর জন্য। কেন ভালো হয়নি? তুই পছন্দ করিস বলে ও আমাদের কাউকে রান্নায় হাত লাগাতে দেয়নি। ও একাই নিজের হাতে সব তোর জন্য রান্না করেছে, আমাদের খেতেও দেয়নি। বলে প্রথমে তুই খাবি, তারপর আমরা। ও আবার রান্নাও করতে পারে নাকি? খুব পারে। আচ্ছা আম্মু, বড় আব্বুরা ঢাকা থেকে কবে ফিরবে? রিভার আব্বুর কথা বললাম। জানি না, হয়তো আরো কিছুদিন সময় লাগবে। আচ্ছা, তা তোমাদের আদরের বৌমা কি খেয়েছে? না, কোথায় ও? আমি তো দেখলাম ঘুমাচ্ছে। কি, এই সন্ধ্যাবেলায় ও ঘুমাচ্ছে? ওর শরীর ঠিক আছে তো? কপালে হাত দিয়ে দেখেছিস তো ওর? সারা রাত আমাকে ঘুমাতে দেয় না, সন্ধ্যায় ঘুমাবেই তো। কিছু কি বললি? না আম্মু, কিছু না। আচ্ছা, তুই খেয়ে ওর জন্য খাবার রুমে সাজিয়ে নিয়ে যা। গিয়ে ওকে খাইয়ে দিস, মেয়েটা মনে হয় রাগ করে আছে। সেটা তো ওর জন্মগত স্বভাব, অকারণে ফুলে থাকা। তারপর আবির খাওয়া শেষ করে হাত ধুয়ে রিভার জন্য খাবার সাজিয়ে রুমে নিয়ে আসে। এসে দেখে রিভা এখনো শুয়ে আছে। উঠে ফ্রেশ হয়ে নাও। আম্মু বলল
তুমি দুপুর থেকে কিছু খাওনি, তাই খাবার পাঠিয়ে দিয়েছে। আমি খাই আর না খাই তাতে তোর কি? আমি তোর কে? বারে, কালই তো বললে তুমি আমার বউ, তাহলে আমার হিসাবে আমি কি তোমার খেয়াল রাখবো না? সকালে আমাকে কিছু না বলে চলে গেলি, আর আসছিস পিরিত দেখাইতে, তাই না? যা তুই, আমি খাবো না। সকালে তুমিই তো আমাকে রেডি করে দিলে, সেখানে আলাদা করে বলার কি আছে? আচ্ছা, তার জন্য সরি, এখন উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও। তুমি না খেলে আম্মু আমাকে আবার বকে দিবে। উঠবো, আগে তুই আমাকে কোলে করে তোল, তারপর। কি? তুমি যে ভারী, তোমাকে আমি তুলতে গেলে তো নিজেই পড়ে যাবে। তুই আমাকে কখনো কোলে নিয়েছিলি? না, সে হয়তো নেইনি, কিন্তু তোমাকে দেখেই বোঝা যায়। হারামজাদা, আমি মাত্র 42 কেজি আর তুই পেচ্ছি 49। তাও তো আমি তোকে নিতে পারি, তাহলে তুই আমাকে কেন কোলে নিতে পারবি না? আমার হাতে ব্যথা। থাক তাহলে, আমি এখন উঠবো না, খাবো না। আচ্ছা দেখি, হাত দাও, উঠো। উফ, মনে হচ্ছে একটা 50 কেজি ময়দার বস্তাকে টেনে তুলছি। আমি ওকে কোলে তুলে বিছানা থেকে উঠিয়ে দিলাম, তারপরও ফ্রেশ হতে চলে গেল। ও ফ্রেশ হয়ে এসে সোফার উপর বসে খাবার খাচ্ছে। আমাকে পিচ্চি বলে, আর এখনো নিজে কেমন পিচ্চিদের মতো করে খাচ্ছে। গালে মুখে ভাত লেগে আছে পাগলিটার। অর্ধেক খাওয়া শেষ হলে আমাকে ডাকছে। আবির, এদিকে আয়। কেন? আসতে বলছি, আয় না। নে হা কর, আমি তোকে খাইয়ে দেই একটু। না, তুমি খাও, আমি খেয়েছি, আর আমি কারো এটো খাই না। সকালের কথা নিশ্চয়ই মনে আছে। বেশি কথা বললে তোকে কখন যে আবার কি খাইয়ে দেব বুঝবিই না। এভাবে যদি কোনো বউ তার স্বামীকে ব্ল্যাকমেল করে তাহলে নিশ্চয়ই তার সেই কথা মানতে বাধ্য। ভাই, জীবনে আর যাই করেন না কেন, বড় বউর সাথে কখনো পাঙ্গা নিতে চাইেন না, তাহলে রিভার মতো এরকম খাবারের সাথে কি নাকি মিশিয়ে আপনাকে খাইয়ে দিবে, তা আপনি টেরও পাবেন না। যাই হোক, গল্পে আসি। আবির রিভাকে খাইয়ে দিচ্ছে, আর রিভা আবিরকে খাইয়ে দিচ্ছে, আর সে খাচ্ছে। যাক, আমার প্ল্যানিংটা তাহলে কাজে দিচ্ছে। এভাবেই ওদের মধ্যে ভালোবাসা আনতে হবে। আবিরের আম্মু দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখতেছিল। খাওয়া শেষ হলে রিভা প্লেটগুলো তুলে নিয়ে সেগুলোকে পরিষ্কার করতে কিচেনে নিয়ে যায়, আর আবির এদিকে ফোন নিয়ে বিছানায় শুয়ে শুয়ে গেমে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই রাত প্রায় 9টা বেজে আসে। আবির, খাটে আসো, ঘুমাবো। না, আমি তোমার সাথে আর ঘুমাবো না। তুমি ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরো আর আমার সাথে দুষ্টামি করো। আম্মুকে কি ডেকে দেব? বলবো নাকি যে ওনার ছেলে আমার সাথে থাকতে চাচ্ছে না? বলো গিয়ে, সমস্যা নেই। এর মধ্যেই রিভার ফোনে একটা মেসেজ আসে, আর ও ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখে। কী ছিল জানি না, তবে মেসেজটা দেখে ও খুব রেগে গেল। ওই গুরু, এদিকে আয়। এখানে গরুকে? তোর কি নিজেকে মানুষ মনে হয়? এদিকে আয় তাড়াতাড়ি, না হলে আমি উঠলে কিন্তু তোর খবর আছে। কি হয়েছে বলো। তারপর আমি ওর কাছে যেতেই ও আমার মাথার চুল ধরে ওর কাছে টেনে নিয়ে আমার ঠোঁট আর ওর ঠোঁট জোড়া এক করে দিল, কিন্তু সাথে সাথেই তা ছেড়ে দিল। তারপর আমার ঠোঁট শুকতে লাগলো। আবি, সত্যি করে বল, তুই কি সিগারেট খাস? কই না তো, আমি আর সিগারেট। হা হা হা। হারামজাদা, সিগারেট খাস না, তাহলে সিগারেটের গন্ধ আসতেছে তোর ঠোঁট থেকে কেন? তুমি বললেই হবে নাকি? আমি ভুলেও তো ওসব ছুঁই না। তাই না? তাহলে এইসব কি? এই বলে ও আমার দিকে ওর ফোনটা বের করে একটা ভিডিও বের করে দেখাচ্ছে, যেখানে আমি আজ বিকেলে মেলায় ঘুরতে গিয়ে ওই যে সিগারেট খাচ্ছিলাম আর ফ্রেন্ডের সাথে বক্সের সাউন্ডে হালকা ড্যান্স দিচ্ছিলাম, সেটা কোন শালা যেন ভিডিও করে ওকে পাঠিয়েছে। কে এই বাবুটা? দেখতে তো একদম আমারই মতো। তোর মতো না, এটা তুই। তুই সিগারেট খাস, আবার আমার কাছে মিথ্যা বলিস। এত বড় কলিজা তোর! আজকে তোর কলিজাটা বের করে আমি ভুনা করব, তারপর আমি নিজে জেলে চলে যাব। এইটা বলছে আর আমার গলা চেপে ধরে আমাকে ঝাঁকাচ্ছে। ওরে বাবারে, ওরে মারে, আমাকে গলা টিপে মেরে ফেললো রে। ছোটবেলায় টিভিতে দেখেছিলাম স্বামীর হাতে বউ খুন, আর এখন বড় হয়ে দেখতেছি বউয়ের হাতে স্বামী খুন হয়। আল্লাহ গো, বাঁচাও আমাকে। কি করছো? ছাড়ো। আমাকে মেরে ফেলবে নাকি? এক্ষুনি বিধবা শাড়ি পরতে চাও? তোকে মেরেই ফেলবো। আগে বল, তুই সিগারেট কেন খেলি? আমার বর হয়ে এত বড় সাহস কি করে হলো তোর? সরি, ভুল হয়ে গেছে, আর খাবো না কখনো। আমি পার্মানেন্ট ভাবে তো খাই না, মাঝে মধ্যে ফ্রেন্ডদের সাথে একটু একটু মজা করে যা খাই। খাবি কেন তুই? টাকা দিয়ে ভালো কিছু কিনে খেতে পারিস না? এখন থেকে ওসব বাদ। তুমি প্লিজ মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডা হবে না এখন।
চুমু দিলে হবে? জানি না। তারপর আমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা ঠোঁটে ওর কপালে একটা ছোট্ট চুমু দিলাম। এখন যেভাবেই হোক ওকে শান্ত করতে হবে, তা না হলে ওর চিল্লাচিল্লিতে আব্বু আম্মু এসে পড়বে, আর তারা এসে যদি সব জানতে পারে তাহলে আর বলতে না, সোজা বাড়ি থেকে বের করে দিবে আমাকে। এটা কি করলি? মশাও তো এর চেয়ে শরীরে বেশি সময় বসে থাকে। আবির, তোকে দিয়ে কিচ্ছু হবে না। বুদ্ধটাকে ভয় দেখিয়ে অনেক মজা পাচ্ছি। এখন এই সুযোগেই সদ্ব্যবহার করতে হবে। এখন আমি ওর সাথে যাই করি না কেন, ভয়েও আমাকে মানা করতে পারবে না। তারপর ও আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল আর আমার উপর এসে পড়ল। আমি রাগে কিছু বলতেও পারছি না, শুধুমাত্র ভিডিওটার জন্য। দাঁড়াও, একবার শুধু তোমাকে দিয়ে ভিডিওটা ডিলিট করিয়ে নেই, তারপর মজা বোঝাবো তোমাকে। আমার নামও আবির, এত সহজে আমি সব ভুলবো না। রিভা আমার বুকের উপর শুয়ে আমার ঠোঁট কামড়িয়ে যাচ্ছে আর ওর ঠোঁটের লিপস্টিক আমার ঠোঁটে লাগিয়ে দিচ্ছে। আমার দম যেন বন্ধ হয়ে আসতেছে, প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। শেষমেশ টানা 3 মিনিট কিস করার পর ও আমাকে ছাড়লো। এখন আমি জোরে জোরে শ্বাস ফেলে হাঁপাচ্ছি। রিভাকে বুকের উপর থেকে সরিয়ে পাশে শুইয়ে দিলাম। তারপরও ও আমার দিকে ফিরে আমার শরীরের উপর হাত রেখে আমাকে ওর দিকে করে বলল, আবির, এখন আমি তোর বউ, তুই আমাকে ছুঁয়ে কথা দে যে তুই আর কখনো সিগারেট খাবি না। খাবো না, কিন্তু নেশা উঠলে কি করব? তোর যখন সিগারেট খেতে ইচ্ছে করবে তখন দৌড়ে আমার কাছে আসবি, আমি তখন তোকে আদর করে দিব, যেমন একটু আগে দিলাম। আচ্ছা। এখন জড়িয়ে ধরতে দে আমাকে, তাহলে রাগ আর একটু কমবে। না, আমার কাতু কুতু লাগে। তাই দেখি তো এখনো কোথায় কাতুকুতু আছে তোর। আজ তোর সব কাতুকুতু ভেঙে দিব। এই বলে রিভা আমার উপর পা তুলে দিল, তারপর আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আপু ছাড়ো, ছাড়ো বলছি, আমায়, আমার কাতুকুতু লাগে তো। হা হা হা। হারামজাদা, নিজের বউকে কেউ এখনো আপু বলে? আপু বললি কেন এখন? আর ছাড়বই না তোরে, বরং আরো বেশি করে তোর শরীরে হাত দিব। কে আর শোনে কার কথা? ও জোর করে আরও আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি যেন হাসতে না পারি সেজন্য আমার ঠোঁট কামড়ে ধরলো। শেষে আমি নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করি। এভাবে ওর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে একসময় ওর নরম শরীরের ছোঁয়াতে ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল সকাল ঘুম ভাঙে রিভার। ও ঘুম থেকে উঠে চোখ খুলতেই দেখে আবির তার হাতের উপর মাথা দিয়ে তার দিকে ফিরে গভীর ঘুম দিচ্ছে। রিভা তখন আস্তে করে আবিরকে বালিশের উপর শুইয়ে দিয়ে আবিরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর বেশ কিছুক্ষণ পর ও আবিরের পাশ থেকে উঠিয়ে ফ্রেশ হতে চলে যায়। রিভা ফ্রেশ হয়ে আবিরের আম্মুকে হেল্প করতে কিচেনে চলে যায়। অন্যদিকে অ্যালার্মের শব্দে আবিরের ঘুম ভাঙে। আবির বিরক্তির সহিত অ্যালার্মটাকে বন্ধ করে ঘুম থেকে উঠে পড়ে। আবির বিছানা থেকে উঠে চোখ ডলতে ডলতে ব্রাশ হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগোয়। আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে গোসল করে নেয়। তারপর গোসল করা শেষে আবিরের মনে পড়ে যে সে ওয়াশরুমে তোয়ালে আনতে ভুলে গেছে। তারপর আবির ওয়াশরুমের ভেতর থেকে তার আম্মুকে জোরে জোরে চেঁচিয়ে ডাকতে থাকে, কিন্তু মনে হচ্ছে ওয়াশরুমের দরজাটা লাগানোর কারণে ওপাশে তার শব্দটা তেমন একটা শোনা যাচ্ছে না। তাই আবির এখন ওয়াশরুমের দরজাটার খুলে আবারও তার আম্মুকে ডাকতে থাকে। আবিরের পুরো শরীর থেকে চুয়ে চুয়ে গোসলের পানি পড়তেছে। এমন অবস্থায় ও যদি তোয়ালে আনতে রুমের ভেতরে যায় তাহলে রুমের ফ্লোরে পুরো পানির বন্যা বয়ে যাবে। আবির আবারও তার আম্মুকে চিল্লিয়ে ডাকতে থাকে। বেশ কয়েকটা ডাক দেওয়ার পর আবিরের আম্মু সেটা শুনতে পায়। তারপর আবিরকে সে ওয়াশরুমে কিছুক্ষণ ওয়েট করতে বলে, কারণ সে তখন কিচেনে নাস্তা বানাচ্ছিল, তাই আসতে পারছিল না। প্রায় 5 মিনিট হয়ে যায়, তারপরেও আবিরের আম্মু তোয়ালে নিয়ে আসে না। এদিকে আবির ওয়াশরুমের ভেতরে ভেজা শরীরে এখনো দাঁড়িয়ে আছে। ওর আম্মু হয়তো ভুলে গেছে ওর কথা। যাই হোক, অনেকক্ষণ পর ওয়াশরুমের দরজাটা হালকা ফাঁকা দিয়ে কেউ একজন হাত বাড়িয়ে আবিরের দিকে তোয়ালে এগিয়ে দেয়। হাতে মেহেদি আর লাল রেশমি চুড়ি দেখে বোঝা যাচ্ছে এটা রিভার হাত। এই যে নে তোর তোয়ালে। তুমি ভেতরে আসছো কেন? আরে বাবু, তুমি তো তোয়ালে তোয়ালে করে ওয়াশরুম থেকে চিৎকার করতেছিলে, আর শাশুড়ি আম্মু তো এখন রান্না করতেছে, তাই ভাবলাম তোয়ালেটা আমিই দিয়ে আসি, যদি এতে তোমার একটু উপকার হয়। যতই হোক আমি তোমার বউ বলে কথা। তাই বলে তুমি এভাবে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়বে? আমি কোন অবস্থায় আছি না আছি? বাইরে থেকে তোয়ালেটা দিব কিভাবে?
কেন, তোমার হাতে কি হয়েছে? হাত এগিয়ে দিতে। আমি এক হাত বাড়িয়ে বাহির থেকে তোয়ালে দিতে যাব, আর তুই ভেতর থেকে যদি আমার হাত টেনে ধরে আমাকে নিয়ে সিনেমার মতো রোম্যান্স করতে শুরু করে দিস তাহলে? ছি ছি ছি, তুমি এমন জঘন্য ভাবনা চিন্তা মনে আনো কিভাবে? কেন, তুই কি ছেলে না? রোম্যান্স কি হতে পারে না তোর সাথে? এমন করে বলিস কেন? উপকার করতে আসছো না? আমার খুব উপকার হয়েছে। এবার তোয়ালেটা দাও আর বের হও। এই বলে আমি ওর হাত থেকে তোমার এটা কেড়ে নিলাম আর ওকে ওয়াশরুম থেকে বের করে দরজাটা চাপিয়ে দিলাম। একটু পর ও হঠাৎ পুরো দরজাটা আবার ধাক্কা দিয়ে খুলে দিল। আবার কি হলো? আমার সামনেই তোয়ালেটা পরে নে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এতে পাগল হওয়ার কি আছে? আমি তো শুধু একটু দেখতেই চেয়েছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আম্মুকে ডাক দিব বলে দিলাম। দে, তাও যাব না আমি। এক শর্তে আমি যেতে পারি। দয়া করে বলো কি শর্ত? আজ তোর কলেজে যাওয়া বন্ধ। তুই আজকে সারা দিন আমাকে নিয়ে ঘুরবি। পারবো না। তোর পারতে হবে না। এই যে এই ভিডিওর কথা মনে আছে? তুই সবার সামনে সিগারেট ধরিয়ে নাচতেছিলি যে? আমি তোর এই ভিডিও এখন ফেসবুকে আপলোড করে দিব আর তোকে ট্যাগ করব। তারপর তোর আব্বুর কাছেও হোয়াটসঅ্যাপ করব। তখন বুঝবি মজা। আমি ওয়াশরুম থেকে বের হয়ে যে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিব সেটাও পারতেছি না, কারণ আমার পুরো শরীর ভেজা। আর এমন অবস্থায় দৌড়ে বের হতে গেলে পা স্লিপ করে যে পড়ে যাব না তার কোনো গ্যারান্টি নেই। ভিডিওটা যদি ভুলেও আমার আব্বুর চোখের সামনে যায় তাহলে তারা সোজা আমাকে বাসা থেকে চিরকালের জন্য বের করে দিবে। তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ঘুরতে বের হব, তবুও প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। না, আগে নিবি তারপর। আচ্ছা, কখন যেতে হবে? বিকেলে যাব। এখন থেকে একটু সাজুগুজু করে নেই। তুইও রেডি থাক, বিকেল হলে আমরা বের হব। থাকবো। তারপর রিভা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। তারপর আম্মু আসলো। কি রে, তোর তোয়ালে কোথায় রেখেছিস? আমি খুঁজে পাইনি। তোমার এখন সময় হলো সেই কখন চেয়েছি, একটু অপেক্ষা করতে বলে তো ভুলেই গেছিলে। তাহলে কি করব? রান্না দেখে তোর তোয়ালে দিতে আসবো নাকি? হয়েছে, আমি তোয়ালে পেয়ে গেছি, আর দিতে হবে না। তুমি যাও এখন, সারাদিন ভর রান্না করো গিয়ে। আর তুই ওয়াশরুমে বসে বসে ঘুমা এখন। আমি গেলাম। এই বলে আবিরের আম্মু চলে গেল। আর আবির নিজের শরীর মুছে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে তার রুমে এলো। রুমে এসে আবির আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল ঠিক করছিল। এর মধ্যেই ড্রয়িং রুম থেকে আবার আবিরের আম্মুর ডাক আসে নাস্তা করার জন্য। তারপর আবির তাড়াতাড়ি করে নিচে তার আম্মুর ডাকে সাড়া দিতে ড্রয়িং রুমে চলে আসে। এসে দেখে টেবিলে অনেক প্রকারের খাবার সাজানো। তারপর আবির সকালের খাবার খেয়ে আবারও তার রুমে এসে রেস্ট নিতে থাকে। বিকেলে বের হতে হবে, তাই এখন সে একটু ঘুমিয়ে নিচ্ছে। এখন বাজে দুপুর 3:30। আবির এখনো ঘুমোচ্ছে। আবিরকে এখনো ঘুমোতে দেখে রিভা রেডি হয়ে এসে আবিরের গা ধরে ঝাঁকিয়ে আবিরকে ডাকতে থাকে। কি রে কুত্তা, ওঠ, কখন যাবি? বিকেল তো হয়ে এসেছে। আমি ঘুম থেকে উঠে সামনে তাকিয়ে দেখি শাকচুন্নিটা আমার গা ধরে ঝাঁকাচ্ছে। এই তো এখন যাব। আচ্ছা, আজ কি কারো বিয়ে নাকি? কই না তো। আরে প্রথমবার নিজের হাজবেন্ডের সাথে কোথাও ঘুরতে যাব, তাতে একটু সাজুগুজু করবো না? আমি আর কিছু বললাম না, শুধু একটু মুখ ভেঙচি কেটে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রিভার শাড়ির কালারের সাথে ম্যাচিং করে আমার পছন্দের নীল পাঞ্জাবিটা পরলাম। রিভা নর্মালি অনেক সুন্দর, তার উপর ওর মায়াবী 2 চোখ, কালো কাজল, কানে ঝুমকো দুল আর হাতে লাল রেশমি চুড়ি, সেই সাথে হালকা মেকআপ। সব মিলিয়ে শাকচুনিটাকে বেশ সুন্দর লাগছে। সবশেষে আমি রিভাকে নিয়ে যখন বের হব তখনই হঠাৎ আম্মু এসে বলল, বাহ, এই তো এখন তোদের দুজনকেই স্বামী স্ত্রী লাগছে। অনেক সুন্দর মানিয়েছে তোদের দুজনকে। দেখিস কেউ আবার নজর না লাগায়। আম্মু, তোমার ছেলে সারা জীবন আমার পাশে থাকলে সব সময় আমাদের সুন্দরী লাগবে। তারপর ওরা দুজন পাশাপাশি হেঁটে বাসা থেকে বের হয়ে আসলো। বাইরে এসে একটা রিক্সা নিল। তারপর রিক্সা করেই ওরা দুজন রওনা হলো একটা পার্কের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ওরা চলে আসলো। আবির রিভাকে রিক্সা থেকে নামতে বলে। রিক্সা ভাড়া মিটিয়ে পার্কের টিকিট কাউন্টার থেকে 2টা টিকিট সংগ্রহ করে ওরা দুজন ভেতরে প্রবেশ করলো। এই তো পিচ্ছি, এত দূরে দূরে কেন হাঁটতেছিস? কাছে আয়, আমি তোর হাত ধরবো। কেন হাত ধরতে হবে কেন? এমনিতেই হাঁটলে কি উষ্টাকে পড়ে যাব নাকি? পার্কে আসছি আর হাত ধরবো না? এই জন্যই বলি পিচ্ছি একটা, কোনো কিচ্ছু বুঝিস না তুই।
হাত ধরবি নাকি কিস করবি, কোনটা? না না, হাতে ধরবে। এই নাও, ধরলাম তোমার হাত। ধর শক্ত করে, আর কখনো ছাড়িস না। তারপর ওরা দুজন দুজনের হাত ধরে পাশাপাশি হাঁটতেছে আর মাঝে মধ্যে একটু একটু একে অপরের সাথে কথা বলতেছে। প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটি শেষে ওরা দুজন ক্লান্ত হয়ে একটা ছাতার নিচে এসে বসে পড়ে। বাদাম খাবি? না, আমি এসব খাই না। ভালো জিনিস কেন খাবি? তুই তো সিগারেট, মদ, গাঞ্জা এইসব খাবি, বদমাইশ কোথাকার। একদিন মাত্র সিগারেট খেয়েছি বলে তুমি তার সাথে এতগুলো জোরে দিলে? আমি তো বলেছি আমি ওইসব কিছু পার্মানেন্ট খাই না। সে আমি কি করে বিশ্বাস করব? তুই খাস নাকি খাস না? আমি কি সবসময় দেখতে যাই নাকি? তাহলে বলো কেন? মুখে মুখে তর্ক করিস। এই নে বাদাম খা, তাহলে এতে তোর মুখ বন্ধ থাকবে। বলেই আমি কয়েকটা বাদামের খোসা ছাড়িয়ে আবিরের মুখে ঢুকিয়ে দিলাম। বাহ, সেই স্বাদ তো। এত স্বাদ কেন? আমাকে আর কয়টা বাদাম দাও, আমি বাদাম খাবো। এক্ষুনি তো খেতেই চাইছিলি না, আবার এখন জোর করে দিলাম বলে ফকিরের মতো চাচ্ছিস। আচ্ছা নে ধর। আম্মু বলেছে কোনো শত্রু যদি সামনে হাত পাতে তাহলে তাকে খালি হাতে না ফেরাতে। কিন্তু আমি তো বাদামের খোসা ছাড়াতে পারি না। খোসা ছাড়িয়ে দাও। খেতে পারিস? পারি, কিন্তু তুমি দুটো বাদাম খাইয়েই খোটা দিচ্ছ নাকি আমাকে? না, ধর। এরপর রিভা আমাকে একটা একটা করে বাদামের খোসা ছাড়িয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। সবাই কেমন আমাদের দিকে তাকিয়ে আছে। একটু পর আমরা উঠে পার্কের মাঝের একটা ঘাসের উপর গিয়ে বসি আর একে অপরের পিঠের সাথে হেলান দিয়ে দুজনের বিপরীত দিকে বসে পড়ি। একটু পর উঠে আমরা পার্কের কয়েকটা রাইড নিতে থাকি। এসবের মধ্যে দিয়েই সন্ধ্যা হয়ে আসতে নিল। তারপর আমি রিভাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। সরি আম্মু, আমি কিছু জানি না। আপু তোমাকে সব বলবে। দেখেছো আম্মু ও কি বলল? এই বলে আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় শরীরটা একটু এড়িয়ে দিতেই ক্লান্তিতে কেমন আমার ঘুম চলে আসলো। মাথাটাও একটু ব্যথা করতেছে। কিছুক্ষণ চোখ বুজে থাকতে থাকতে ঘুমিয়ে গেলাম। ওদিকে রাতে আম্মু আমাকে খাবার টেবিলে না পেয়ে রিভার হাতে খাবার রুমে পাঠিয়ে দেয় আমার খাওয়ার জন্য। তারপর রিভা ওর আর আমার খাবার নিয়ে সোজা রুমে চলে আসে। রুমে এসে চিল্লি আমাকে জোরে জোরে ডাকতে থাকে। হ্যাঁ বলো, কি হয়েছে? বাসায় গিয়ে ডাকাত পড়েছে নাকি? এত জোরে ডাকছো কেন? অলক্ষণে কথা বলিস কেন? তুই নিচে খেতে গেলে না কেন? তাই তো আম্মু আমাকে দিয়ে খাবার খাইয়ে পাঠিয়ে দিয়েছে। ওঠ, খেয়ে নে। আমি খাবো না, আমার ঘুম পাচ্ছে। তাহলে আমিও খাবো না। আম্মুকে দিয়ে খাবারগুলো ফেরত পাঠিয়ে দিচ্ছি। কেন? তুমি খাবে না কেন? বারে, আমার পিচি জামাইটা না খেয়ে থাকবে আর আমি পেট ভরে খেয়ে তার পাশে ঘুমাবো? এটি কিভাবে ভাবলি? হয়েছে, আর ঢং করতে হবে না, খেয়ে নাও। কুত্তা, কি বলি তুই? আমি ঢং করি? দিব কিন্তু এক লাথি। ঢং করো না তো কি? ভালোবাসি। ও আচ্ছা। এখন ওঠ, বিকেলে তুই তেমন কিছু খাসনি, আমি জানি তোর অনেক ক্ষুধা লাগছে, তাই না খেয়ে তোকে ঘুমাতে দিব না। ওঠ তাড়াতাড়ি। তারপর আমি উঠে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে লাগলাম। অর্ধেক খাওয়া শেষ হলে রিভা আমার হাত থেকে প্লেটটা কেড়ে নিল। বলল আমাকে আর খেতে হবে না, এই বাকিটা ও খাবে। তারপর আর কি, আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। একটু পর রিভার খাওয়া শেষ করে ও আমার পাশে শুয়ে পড়ল। এই নে, জড়িয়ে ধর, আমার ঠান্ডা লাগছে। পারবো না। সেদিন রাতের কথা মনে আছে? সেদিন তো তোর পেছনে লাথি দিয়েছিলাম। আজ একদম সামন বরাবর এমন জায়গায় লাথি দিব যে কাউকে বলতেও পারবি না, সহ্য করতে পারবি না। কি? আচ্ছা, তুমি আমাকে এত জ্বালাচ্ছ কেন, একটু বলবা? জ্বালাচ্ছি কোথায়? আমি তোর বউ। তুই নিজে থেকে আমাকে ভালো না বাসলে আমার তো জোর করে যেভাবেই হোক তোর ভালোবাসা আদায় করতে হবে। এটা আমার অধিকার। আমাকে সব সময় এভাবে টর্চার করলে কিন্তু আমি তোমার জীবনের শুক্র থেকে শনি লাগিয়ে দিব। ইদানিং তুমি আমাকে ব্ল্যাকমেল করে খুব নিজে কাজ করিয়ে নিচ্ছ। আর আমি তখন কি করব জানিস পিচ্চি? আমি তোর জীবনটাকে তখন জাস্ট জাহান্নাম বানিয়ে দিব। তাছাড়া তোমরা মেয়েরা আর পারোটাই বা কি? আমিও তোমার ঘর আলো থেকে অন্ধকার করে দিব। অন্ধকার করে দিয়ে কি করবি? তুই তো পিচ্চি। ধ্যাত, ঘুমাও তো। সবসময় শুধু মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তা। জড়িয়ে ধরতে বলছি তোকে।
তাহলে কি তুমি চুপ করবে? না, শান্ত থাকবো, কিন্তু যদি আমাকে চুইংগাম খাওয়াস তাহলে চুপ করব। এত রাতে আমি চুইংগাম কোথায় আনতে যাব? বাহিরের দোকানপাট তো সব বন্ধ হয়ে গেছে। আগে জড়িয়ে ধর। আচ্ছা, ধরলাম। তারপর আবির আমার গায়ে হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরতেই আমি আবিরের ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দিলাম। শয়তানটা একটু শান্তিমতো আদর করতেও দিচ্ছে না, তাই রেগে ওর ঠোঁট কামড়ে বসিয়ে দিলাম আর মাত্র 2 মিনিট পর ছাড়লাম। এটা কি করলে? তুমি না বললে চুইংগাম লাগবে? এরপরও আমার গালটা টেনে বলল, এটাই তো আমার স্পেশাল চুইংগাম, বুঝেছো বাবু? বাবুকে? তুই তো আমার বাবু। আমি কারো বাবু টাবু না। আরেকবার এগুলো বললে কিন্তু কামড়ে দিব তোমাকে। হ্যাঁ, আসছে আবির, বলতে পারিস না আমার জামাই তুই? তুমি কি ভুলে গেছো আমাদের বাসর রাতের কথা? আমি বলেছিলাম আমি তোমাকে বউ হিসেবে মানি না। বউ হিসেবে মানিস না মানে? তাহলে আমার সাথে থাকিস কেন? আমি কোথায় থাকি? তুমি তো আমার সাথে থাকো। তোর সাথে না, আমি আমার জামাইয়ের সাথে থাকি, বুঝছিস? আম্মু, ও আম্মু, কোথায় তুমি? আম্মুকে ডাকিস কেন? ফিডার খাবি নাকি? লজ্জা করে না তোর? বউয়ের পাশে শুয়ে আছিস, আবার আম্মুকে ডাকছিস? চুপচাপ আমার গায়ের ওপর হাত দিয়ে ঘুমা। তারপর আমি ওর বকবকানিতে কান না দিয়ে ঘুমিয়ে পড়লাম। আবির মনে মনে রিভার কথায় রাগে ফুঁসতে ফুঁসতে একসময় রিভার বুকের মধ্যে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবিরের ঘুম ভাঙে তার আম্মুর ডাকে। এই হারামির বাচ্চা, ওর সকাল হয়েছে, সে কখন? পরে আবার বলবি আমি তোকে ডেকে দিইনি। উফ হারামি, একটু ঘুমাতে দাও তো, যাও। হারামজাদা ছেলে, নিজের আম্মুকে উল্টোপাল্টা বলিস? এই দিন দেখার জন্য আমি তোকে বড় করেছি। আম্মু, তুমি তো বললে হারামির বাচ্চা। বেশি কথা বললে তোর আব্বুকে ডাক দিব কিন্তু। ওর তাড়াতাড়ি। আবিরের আব্বুর কথা বলতেই আবির লাফিয়ে বিছানা থেকে উঠে বসে যায়, কারণ সে তার আব্বুকে জমের মতো ভয় পায়। আপনারা আবার ধরে নিয়েন না যে আবিরের আব্বু আবিরকে খুব বেশি বকে মারধর করে বলে আবির তাকে ভয় পায়। বিষয়টা একদমই এমন না। আসলে আবির তার আব্বুকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসে আর সম্মান করে, তাই তার সব কথা শুনে সে। আর আবিরের আব্বু তার ছেলেকে খুব বেশি ভালোবাসে, তাই তাকে সবসময় একটু কড়া শাসনে রাখে, আবার আদর করার সময় আদরও করে। না না আম্মু, আব্বুকে কিছু বলো না। এই যে আমি উঠে গেছি। গুড বয়। তোর বাবার মতো তুইও যদি আমাকে একটু ভয় পেতি। আবির, তোর ঠোঁট এমন লাল কেন? রাতে কি লিপস্টিক মেখে ঘুমিয়েছিলি বুঝি? তারপর আমি আয়নার দিকে মুখ করে দেখি সত্যি সত্যি আমার ঠোঁটগুলো কেমন লাল হয়ে আছে। শাকচুন্নিটা ঘুমের মধ্যে আমার সাথে যা নয় তা করেছে। এখন আম্মুকে কি বলি? লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমি তাড়াহুড়ো করে বিছানার চাদর দিয়ে ঠোঁট মুছে আম্মুকে বললাম, ধুর আম্মু, কি যে বলো না তুমি, কোথায় ঠোঁট লাল? ও, তাহলে মনে হয় আমার চোখের ভুল। আচ্ছা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি। তোর স্যার গতকাল আমাকে কল দিয়েছিল, বলেছে আজ তোদের জরুরি ক্লাস আছে, তোকে যেন সকাল সকাল ঘুম থেকে জাগিয়ে কলেজ পাঠিয়ে দিই। ঠিক আছে আম্মু। তারপর আমাদের গল্পের আবির মাহমুদ একটা বড় হাই তুলে হাত ঝাড়া দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 8:30 বাজে। তাই সে তাড়াতাড়ি করে উঠে চোখ ডলতে ডলতে ব্রাশ হাতে নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে আসে। তারপর গোসল শেষ করে রুমে এসে সে নিজের এলোমেলো চুল ঠিক করতে থাকে। এর মধ্যেই ড্রয়িং রুম থেকে আবারও তার আম্মুর ডাক আসে, আর সে ড্রয়িং রুমে গিয়ে দেখে সবাই খেতে বসে গেছে। আবিরকে রিভার পাশে বসতে বলা হয়। তারপর ওদের দুজনকে খেতে দেওয়া হয়। পাশাপাশি বসে দুজন খাবার খাচ্ছে আর টেবিলের নিচ দিয়ে একে অপরের পায়ে পাড়া দিচ্ছে। আবির যখন তার আম্মুকে এই কথা বলতে যাবে তখন রিভা জোরে আবিরের পায়ে একটা পাড়া দেয়, আর সাথে সাথে আবির চিৎকার করে ওঠে। আম্মু, কি হলো? খেতে বসে চিৎকার করছিস কেন? কিছু না আম্মু, ওই একটা ভূতে পায়ে খামচি দিয়েছিল। ভূত? কোথায় ভূত? আমাদের বাসায় তো কোনো ভূত নেই। আচ্ছা আম্মু, সে তুমি দেখবে না, অনেক বড় একটা ভূত লুকিয়ে আছে। ধ্যাত, তুই যে কি সব বলিস না। চুপচাপ খাতো, পাগল ছেলে কোথাকার। আবির আবারও খাওয়ায় মন দেয়। একটু পর তার খাওয়া শেষ হলে সে প্লেটে হাত ধুয়ে রেডি হওয়ার জন্য রুমে চলে যায়, আর তার পেছন পেছন রিভাও চলে আসে। আবির তার রুমে এসে কলেজ ড্রেস পরে, হাতে ঘড়ি, চোখে চশমা আর গায়ে সুন্দর একটা পারফিউম লাগিয়ে বেশ হ্যান্ডসামভাবে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। দূর থেকে সেগুলো তার বউ রিভা দেখছে।
আবির রেডি হয়ে তার কলেজের ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে যেই বের হতে যাবে তখনই আচমকা রিভা আবিরের সামনে এসে হাত দিয়ে আবিরের পথ আটকে দেয়। কি হলো, এভাবে সামনে দাঁড়িয়ে পড়লে কেন? কোথায় যাচ্ছিস? কলেজ ড্রেস আর ঘাড়ে ব্যাগ নিয়ে নামাজ পড়তে যাচ্ছি। ফাজলামো করিস? দেখতেই তো পাচ্ছ কলেজে যাচ্ছি, তাও আবার জিজ্ঞেস করছো কেন? কলেজে যাচ্ছিস আমাকে বলছিস, আমি তো তোর বউ। ও তেরি, আমি তো আমার আম্মুকেই কোথাও বলে যাই না, আর তোমাকে? হাসিস না, না হলে তোর দাঁত ভেঙে দিব। প্রথমবার না বলে বের হয়েছিস তাই মাফ করে দিলাম, কিন্তু পরের বার থেকে সব কিছুতেই আমার অনুমতি নিবি। যাই হোক, এখন একটা চুইংগাম দে তো। দেখো, এমনিতেই কলেজে পৌঁছাতে লেট হয়ে যাবে আমার, তাই প্লিজ এখন আমার সামনে থেকে সরো, না হলে আমি তোমার হাতের নিচে দিয়ে গলে বের হয়ে চলে যাব। যেতে পারলে যা, তাহলে তুই তো আর বড় হবি না। কি সত্যি নাকি? তোর বিশ্বাস না হয় তো পাঠক পাঠিকাগণকেই জিজ্ঞেস করে দেখো। ওকে, কপালে চুমু দিলে চলবে? চলবে না, দৌড়াবে। মা। তারপর আমি রিভার কপালে ছোট্ট করে একটা চুমু দিলাম, আর ওকে জোরে একটা হ্যাচকা টান দিয়ে ওকে আমার বুকের সাথে লাগিয়ে নিলাম। আউ শয়তান, তুই আমাকে এত জোরে টান দিলি কেন? আমি ব্যথা পাচ্ছি না? ইচ্ছে করেই আমাকে ব্যথা দিছিস তাই না? এখন কিন্তু বলবো না, রাতে এটার প্রতিশোধ নিব। তারপর আবির দৌড়ে বাসা থেকে বের হয়ে আসে, এসে একটা রিক্সা নিয়ে সোজা তাদের কলেজের গেটের সামনে চলে আসে। এসে রিক্সা থেকে নেমে তাড়াতাড়ি রিক্সা ভাড়াটা মিটিয়ে দৌড়ে ক্লাসের দিকে আসতে থাকে, কেননা রাস্তায় একটু ট্রাফিকের কারণে তার আসতে লেট হয়ে গেছে। আবির ক্লাসের সামনে এসে দাঁড়াতেই দেখে সব স্টুডেন্টরা ক্লাসে প্রবেশ করছে, তার মানে মাত্রই ক্লাসের বেলটা পড়ছে, এখনো স্যার ক্লাসে আসেননি। যাক, ভালোই হয়েছে। তারপর আবির লোকাল হিরোর মতো তার এক হাতের আঙুলের ওপর চশমা ঘোরাতে ঘোরাতে ক্লাসে এন্ট্রি নেয়। আবির ক্লাসে আসতেই ক্লাসের সব ছেলেমেয়েরা আবিরের দিকে তাকিয়ে থাকে, আর আবির দেখতে থাকে তার বন্ধু ইমনকে। ইমন পেছনের একটা বেঞ্চে বসে আছে আর আবিরের জন্য সিট ধরে রাখছে। ইমন ইশারা করতেই আবির সেই কাঙ্ক্ষিত সিটটাতে গিয়ে বসে, কিন্তু তারা কথা বলার কোনো সুযোগ পায় না, কারণ তখনই ক্লাসে স্যার চলে এসেছিল। দেখতে দেখতে প্রথম ক্লাসটা শেষ হয়ে গেলে আবিরের সব ক্লাসমেটরা আবিরকে বলতে থাকে, কিরে মামা, তুই এই দুদিন কলেজে আসিসনি কেন? সেদিনের পর থেকে তোর সাথে আর দেখা নাই, ঘটনা কি? আরে দোস্ত, আর বলিস না, আমি তো বাসায় কেস খেয়ে গেছি। মানে কার কাছে? রিভা আপুর কাছে। আরে কচু, সেদিন যে আমরা সবাই আমার নানুর বাড়িতে মেলায় গিয়ে মজা করে সিগারেট খাচ্ছিলাম আর নাচতেছিলাম, কোন গরিবের বাচ্চা যেন সেগুলোকে ভিডিও করে ওর কাছে পাঠিয়ে দিয়েছে, আর আপু সেগুলোর সুযোগ নিয়ে বারবার আমাকে দেখিয়ে ব্ল্যাকমেইল করতেছে, আর যা নয় তাই করে নিচ্ছে। বলিস কি মামা? হ্যাঁ বেডা। কিন্তু আমাদের মধ্যে থেকে তো কেউ এরকম করবে না, এটা নিশ্চয়ই ঈশিতার কাজ। আমি ওকে সেদিন ওখানে দেখেছিলাম বলে মনে হইতেছে। ঈশিতা মানে আপুর ওই যে পেঁচামুখী বান্ধবীটা? তোর আপুর বান্ধবী আর আমার একমাত্র শালী। শালা, তুই কি ওর বোনকে বিয়ে করছিস? এখনো করিনি, ভবিষ্যতে তো করবেই, তাই এখন থেকে মনে মনে ওকে জায়গা দিচ্ছি। শালিকে জায়গা দিতে হবে না, বউকে খালি জায়গা দিস, তাহলেই হবে। আরে বন্ধু, আমার মনের ফ্ল্যাটটা অনেক বড়, বুঝেছিস? সেখানে 3টা পলট জুড়ে তুই আছিস আর বাকিগুলো ফাঁকি। হইছে ভাই, থাম। আমি তোর গার্লফ্রেন্ড না যে আমাকে তুই এভাবে পাম দিবি। না বন্ধু, পাম কি বলতেছিস? তুই হচ্ছিস আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আমার মনের মধ্যে তুই তো প্রথম থাকবি। বলে আমি আবিরের কাঁধের ওপর হাত রাখলাম আর আমরা দুজন হাসতে থাকলাম। আজকে বিকেলের কথাটা মনে আছে তো? তাড়াতাড়ি ফুটবল নিয়ে কলেজের মাঠে চলে আসিস। আছে, বাসায় গিয়ে চেঞ্জ করে চলে আসবো। তুই সবাইকে বলে দিস যেন বেশি দেরি না করে, তাহলে কিন্তু আবার খেলা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। আর বাসায় গিয়ে আম্মুর বকা, সেই সাথে ঝাড়ুর বাড়ি ফ্রিতে খেতে হবে। ওকে দোস্ত, আজকে ফুটবল ম্যাচটা তাহলে কনফার্ম সিনিয়রদের জানিয়ে দেই। তারপর ওরা দুজন ক্লাসের ফাঁকে ফাঁকে চুপি চুপি গল্পের মধ্যে দিয়ে বাকি 4টা ক্লাস শেষ করে। তারপর কলেজে ছুটির ঘন্টা পড়ে গেলে ওরা সবাই একে অপরকে বাই বলে যে যার বাসায় চলে আসে। আজকে ওরা কলেজ ছুটির পর কোনো রকম আড্ডা দেয় না,
কেননা আজ বিকেলে ওদের সিনিয়র ক্লাসের সাথে ওদের ফুটবল ম্যাচ আছে। আবির বাসায় এসে তার ব্যাগটাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে একটা ছোট জার্সি প্যান্ট পরে ফুটবল নিয়ে বাসা থেকে বের হয়ে মাঠে চলে আসে। তারপর যথাসময়ে তাদের ফুটবল ম্যাচ শুরু হয়ে যায়। আম্মু আম্মু তোমার ছেলে কোথায়? ও কি এখনো কলেজ থেকে ফেরেনি? রুমে দেখলাম বিছানার উপর ওর ব্যাগ ছড়ানো, অথচ পুরো বাসায় পাজিটাকে দেখা যাচ্ছে না যে। সে আমি কিভাবে বলবো? ও তো কলেজ থেকে এসেই ফুটবল নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আমার কোনো কথাই শুনলো না, কিছু বললোও না। কি আজব! আসুক একবার তোমার ছেলে, আজ ওর একদিন কি আমার একদিন। ওর ফুটবল আমি আজকে গায়েব করে দিব। হ্যাঁ, একটু শাসন করিস তো মা আমার ছেলেটাকে। ও দিন দিন ও কেমন বদের হাড্ডি হয়ে যাচ্ছে। তারপর সন্ধ্যায় আবির খেলা শেষ করে ফুটবল হাতে নিয়ে বাসায় আসে। আবির বাসায় আসতেই প্রথমে রিভার সামনে পড়ে। ছি ছি ছি, তুই এরকম পাগলের মতো একটা হাফ প্যান্ট পরে বাইরে খেলতে গেছিলি? কেউ তোর দিকে পচা টমেটো ছুঁড়ে মারে নাই? মানে এগুলো কি বলো? আমি মাঠে খেলতে গিয়েছিলাম, সেখানে কি টুপি পাঞ্জাবি পরে যাব? তুই কলেজ থেকে এসেই আমার সাথে দেখা না করে গিয়েছিলি কেন? আজকে তুই দুইটা অন্যায় করছিস। তোকে যে কি শাস্তি দিব আমি তা ভেবেই পাচ্ছি না। যা গোসল করে আয় তাড়াতাড়ি। তোর জন্য আমি সেই দুপুর থেকে উপোস আছি। কেন? আমার একা একা খেতে ভালো লাগে না তাই। তাহলে এলাকায় মাইকিং করে সবাই ডেকে নিয়ে এসে খাইতা। চুপ কর পাজি কোথাকার। তারপর আবির ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আসে আর রিভা তার জন্য খাবার নিয়ে আসে। ওরা একসাথে বসে খাবার খেতে থাকে। ধীরে ধীরে ওদের মধ্যে আগের সেই খুনসুটি ঝগড়াটা কেটে যাচ্ছে আর ভালোবাসাটা সৃষ্টি হচ্ছে। দুজনেই খাওয়ার মাঝখানে একটু একটু করে একে অপরের দিকে তাকাচ্ছে আর খাবার খাচ্ছে। এবার খাওয়া শেষ হলে রিভা খাবারের প্লেটগুলোকে নিয়ে সেগুলোকে ধুতে কিচেনে নিয়ে চলে গেল আর আবির বিছানায় একটা বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ে আর ফোনে ফেসবুক চালাতে থাকে। অনেকক্ষণ পর রিভা রুমে আসে। ও রুমে এসে আবিরের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আবিরের কোলে উঠে বসে। তারপর আবিরের কাঁধে হাত রেখে বলে, চল ছাদে যাব। না, আমি যাব না। তুই যাবি না তো 14 গোষ্ঠী যাবে। তাহলে তাদেরকেই নিচে যাও, আমাকে কেন বলো? দেখ আবির, রাগ উঠাবি না বলে দিচ্ছি। এমনিতেই আজকে সারা দিন তুই কিন্তু আমার সাথে অনেক অন্যায় করেছিস। কি করেছি? তোমাকে মারছি নাকি বাসা থেকে বের করে দিয়েছি? কোনটা? ওই মুখ সামলে কথা বল। বাসা থেকে বের করে দিবি মানে? এই বাসাটা আমার আব্বুর। তারপর তোদের এটাই মনে রাখিস, আমার জন্মের পর থেকে আমার সামনে এভাবে কেউ কথা বলে নাই। শুধু আজকে তুই যদি আমার জামাই না হতিস তাহলে তোকে এইখানেই আজকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতাম। এই রে, রাগের বসে মনে হয় একটু বেশি বেশি বলে ফেলছি। পাগলিটা দেখি অনেক রেগে গেছে আর কষ্ট পেয়েছে। ওর চোখে কেমন পানি টলমল করতেছে, কিন্তু ও আমাকে বুঝতে দিচ্ছে না। সরি সিনিয়র আপু, মানে বউ সরি, আমি আসলে ওভাবে বলতে চাইনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। তোর এই ছোট্ট মুখে আবার কথাও ফসকে যায়, দেখি তো তোর মুখখানা। এই বলে রিভা ওর হাত দিয়ে আমার গাল মুখ শক্ত করে চেপে ধরছে। ওই ছাড়ো, আমার খুব লাগছে। লাগুক, তাতে আমার কি? তোমার কি একটু দয়া মায়া হয় না আমার উপর? না, আমি এত উদার মনের না, জানিস না তুই। আচ্ছা প্লিজ এবারের মতো ছেড়ে দাও, চলো ছাদে যাই। তুমি না বলছিলে ছাদে যাবে? এখন আমার মুড চলে গেছে, তাই তুই যদি এখন আমাকে কোলে তুলে ছাদে নিয়ে যাস তাহলে যাব। তাহলে ঘুমাই আমি। তুই ঘুমা, আর আমি আম্মুর কাছে যাচ্ছি। গিয়ে বলবো আম্মু তোমার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে, আর আমি যাব না বলে আমাকে ধরে অনেক মারছে। তুমি এগুলো বলবে আম্মুকে? বলবো। উফ আল্লাহ, আমার কোন পাপের শাস্তি স্বরূপ যে এই ডাইনি আপুটার সাথে আমার বিয়েটা লিখেছিল কে জানে। এখন বাজে রাত 10টা। এত রাতে ও যদি আব্বু আম্মুকে গিয়ে কিছু বলে আমার বিষয়ে, তাহলে আমাকে তো আজকে মনে হয় থাপ্পড়ই মেরে দিবে। রিভা ওর আব্বু আম্মুর একমাত্র আদরের মেয়ে, আর আমার আব্বু আম্মুর চোখের মণি, বাসার একমাত্র আদরের বান্দরনি বলে সবাই ওকে মাথায় তুলে রাখে। ও যাই বলে তাই সবাই বিশ্বাস করে। কি আর করার, এখনও ওর কথা মানতেই হবে। কেননা এত রাতে মাইর খাওয়ার কোনো ইচ্ছে আমার নাই। রিভাকে কোলে তুলে নিয়ে ছাদে যাচ্ছি। ভালো করে ধর আমায়, পড়ে যাব তো। তাহলে তো আমি বাঁচি। কিছু কি বললি তুই? না কিছু বলিনি তো। ছাদে চলে আসলাম। ছাদে
দোলনার পাশে রিভাকে দাঁড় করিয়ে দিলাম। আমি এই ঠান্ডায় স্টিলের দোলনায় বসবো না, তুই বস, আমি তোর কোলের মধ্যে বসবো। আমিও বসবো না, এর চেয়ে বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের তারা গুনো, তাতে গণিত চর্চাও হবে আর শরীরের ব্যায়ামও হবে। তুই গুণ, আমি গেলাম। আরে আরে আবার রাগ করো কেন? বসছি তো, কিন্তু দুজনে দোলনায় বসলে যদি দোলনাটা ছিঁড়ে পড়ে যায়? ওই গরু, তুই আর আমি কি খুব স্বাস্থ্যমন্ত্রী যে দুজন বসলে দোলনা ছিঁড়ে পড়বে? তারপর আবির দোলনায় বসে পড়ে আর তার কোলের উপর বসে রিভা। দুজনেই একসাথে বসে আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে বিভোর। একটু পর হঠাৎ চারপাশে কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ওরা সাথে সাথে ছাদ থেকে নেমে রুমে চলে আসে। রুমে এসে ওরা শুয়ে পড়ে। আবার কি হলো? আমার ঘুম পাচ্ছে, আমাকে জাগাচ্ছ কেন? তোর ঘুমানো লাগবে না, আমার দিকে তাকিয়ে থাক। আগে আমি ঘুমাবো, তারপর তুই ঘুমাবি। বেচারা আবির তার বউয়ের যন্ত্রণায় শেষ, তারপরেও কথা মতো রিভার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে রিভাকে গালাগালি দিয়ে ধুয়ে দিতে থাকে। এভাবেই রাত আরো গভীর হয়ে গেল। সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আবির ঘুম থেকে উঠলে ব্রেকফাস্টের পর আবির যখন ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য বের হবে, তখনই হঠাৎ তার আম্মু আবিরের রুমে আসে আর আবিরকে বলে, আবির, একটা কাজ করে দিত। বলো আম্মু, কি কাজ? রিভাকে নিয়ে একটু শপিংয়ে যা, তোর বাবা ওর কেনাকাটার জন্য টাকা দিয়ে গেছে, ওকে নিয়ে যা। আমি পারবো না, দেখতে পাচ্ছ না আমি কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তুমি নিয়ে যাও ওকে। তোর কলেজ যাওয়া লাগবে না। আর তুই কবে থেকে এত কলেজ পাগল হলি? মাসে তো 6-7 দিনের বেশি কলেজ যাস না, তাও আবার আমার জোর করে পাঠাতে হয়। সেই জন্যই তো এখন থেকে রেগুলার হচ্ছি আম্মু। কাল থেকে হোস, আজকে তোর কলেজে যাওয়া বন্ধ। বৌমাকে নিয়ে শপিং করে আয়, এই নে টাকা। আমি যেতে পারবো না আম্মু, বললাম তো। তুমি বরং ওর সাথে যাও, আর না যেতে পারলে দারোয়ান চাচাকে বলো তোমার বৌমার সাথে যেতে। কি বললি হারামির বাচ্চা? আমার ঘরের বউ কিনা দারোয়ানের সাথে যাবে শপিং করতে? এটা তুই বললি কিভাবে? এখন তো তুই যাবি। না, আমি যাচ্ছি না। বুঝেছি, এভাবে হবে না। আমার ঝাড়ুটা আনতে হবে, আর সাথে তোর বাবাকেও কল দিতে হবে। আম্মু, তুমি বুঝতে পারছো না, আজকে আমার কলেজে ইম্পর্টেন্ট একটা কাজ আছে। তোর আবার কিসের ইম্পর্টেন্ট কাজ? কলেজে গিয়ে তো তোর বন্ধু বান্ধবের সাথে শয়তানিতে পড়ে থাকিস। কি মনে করিস আমার কানে কোনো কথা আসে না? না আম্মু, আমার সত্যি আজকে কলেজে যাওয়াটা জরুরি। দাঁড়া, তোর বাবাকে আসতে বলতেছি। আম্মু, তুমি সব কিছুতেই এমন আব্বুর ভয় দেখাও কেন? ভালো লাগে না কিন্তু। আচ্ছা যাও, আমি রাজি। আমি চোখ বন্ধ করে ওই শাকচুন্নিকে নিয়ে শপিংয়ে যাব। এবার খুশি? চোখ বন্ধ করে যাওয়া লাগবে না বাপ, তাহলে আমার উষ্টা খেয়ে রাস্তায় পড়ে হাত পা ভাঙবে। চোখ খোলা রেখে যাস। আচ্ছা তুই রেডি হয়ে নে, আমি রিভাকে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি রেডি হয়ে ওর জন্য অপেক্ষা করছি, কিন্তু প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনও রিভা আসছে না। কি জানি ডাইনিটা এতক্ষণ ধরে কি করছে। আম্মু ওর জন্য শুধু শুধু আমাকে আজকে কলেজে যেতে দিল না। আজকে কলেজে ইমনের ট্রিট দেওয়ার কথা ছিল, সেটাও মিস করে ফেললাম। আর কলেজের মজাটাও না, আর ভালো লাগছে না। এবার আমি নিজেই রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। একটু পর রিভা আসলো। চল, আমি একদম রেডি। সাবধানে যাস তোরা, আর টাকা পয়সা যদি শর্ট পড়ে তাহলে আমাকে কল করিস, আমি তোর বিকাশে পাঠিয়ে দিব। আম্মু, তুমি কি কোনো লটারি জিতেছ? কেন? না মানে আমি কোনো দিন তোমার কাছ থেকে টাকা চাইলে তো আমাকে 100-150 টাকার বেশি দাও না, আর আজকে শপিংয়ের জন্য রিভাকে এত টাকা দিচ্ছ যে? দিবই তো, ও আমার মেয়ে আর এই বাড়ির বৌমা, ওর জন্য খরচা করব না তো কার জন্য খরচা করব? তুই তো আমার একটা কথাও শুনিস না। কে বললো আম্মু আমি তোমার কথা শুনি না? এই যে তুমি বলে আমি ওর সাথে শপিংয়ে যাচ্ছি। যাচ্ছিস, কিন্তু প্রথমে কি রাজি হয়েছিলি? এখন হয়েছি তো। এমন কথা বলে সময় নষ্ট না করে বেরিয়ে পড়, আর পথে যেতে যেতে দুজনে আবার ঝগড়া বাঁধিয়ে দিস না যেন। আমি কেন ঝগড়া বাঁধাবো? আমি কি ঝগড়া করি নাকি? ওই তো সব সময় ঝগড়া করে। ওই আমি ঝগড়া করি? দেখেছো আম্মু, ও তোমার সামনে কেমন আমাকে ধমক দিচ্ছে। তারপর আমি রিভাকে নিয়ে
বাসা থেকে বের হয়ে আসলাম, গাড়ি করে চলে আসলাম একটা বড় মার্কেটের সামনে। তারপর গাড়ি থেকে নেমে দুজনেই মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। পুরো মার্কেট ঘুরে ঘুরে রিভা ওর জন্য ড্রেস চয়েস করতেছিল। করতে করতে আমরা একটি দোকানে এসে বসলাম। রিভা ওর ড্রেস দেখছে, আর সে দোকানে ঝুলিয়ে রাখা একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, নীল রঙের শাড়ি। আমি সেই শাড়িটার দিকে তাকিয়ে আছি। রিভা বুঝতে পেরেছে যে আমি এটা পছন্দ করছি, তাই ও দোকানদারকে বলে সেই শাড়িটাকে নামিয়ে নিল। তারপর কোনো রকম না দেখেই রিভা দোকানদারকে বলে শাড়িটা প্যাকেট করিয়ে নিল। তারপরও সে দোকানে কেনাকাটা শেষ করে রিভা আমার হাত ধরে একটা ছেলেদের ফ্যাশনের দোকানে নিয়ে গেল। কি হলো, তুমি কি এখন ছেলেদের শার্ট প্যান্ট পরবে নাকি? এখানে কেন আসলে? আমার জন্য নীল শাড়ি আর তোর জন্য ম্যাচিং করে কিছু নিব না তা কি হয়? ভাইয়া ওই হলুদ পাঞ্জাবিটা দেখান তো, দেখ তো এটা তোর হয় কি না। আমার পাঞ্জাবি লাগবে না, বাসায় তো আমার অনেক পাঞ্জাবি আছে, সেগুলোই পরি। কোথায়? ভাইয়া এটা প্যাকিং করে দেন। কে শুনে কার কথা? ও আমার জন্য একটা হলুদ পাঞ্জাবি পছন্দ করে নিল। এরপর শপিং শেষে রিভা আমাকে নিয়ে একটা বড় কসমেটিক্সের দোকানে গেল। মানে আমি বুঝি না ভাই, সব মেয়েদের কি এই একটাও বদভ্যাস যে কোনো কাজের জন্যই বাইরে আসলে ওদের কসমেটিক্সের দোকানে হাজিরা দিতেই হবে? আমার এসব ভালো লাগে না, তাই আমি রিভার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। রিভা ওর জন্য কি যেন সব কিনে হাত ভর্তি করে ব্যাগ নিয়ে আসলো। তারপর আমার হাতে 6টা ব্যাগ ধরিয়ে দিয়ে ওর পেছন পেছন আমাকে ঘোরাতে থাকলো। অনেকক্ষণ পর মার্কেট থেকে বের হলাম। উফ, মার্কেটে লোকজনের ভিড়ে কেমন নার্ভাস হয়ে যাচ্ছিলাম। আমি বাইরে এসেই জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। তারপর আর দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে দুজনে একসাথে আবারও বাসায় ফিরে আসলাম। বাসায় এসে আমি গাড়িতে ব্যাগগুলো রেখেই আগে ভাগে গাড়ি থেকে নেমে বাসার ভেতরে দৌড়ে পালাই, আর পেছনে রিভা আমাকে বকতে বকতে ব্যাগগুলো হাতে নিয়ে আমার পেছনে পেছনে আসতে থাকে। ওই কুত্তা, কোথায় পড়াচ্ছিস? ব্যাগগুলো কে নেবে? আবির রিভার কথায় কোনো পাত্তা না দিয়ে তার প্যান্টের পকেটে হাত দিয়ে গান গাইতে গাইতে বাসার ভেতরে ঢুকে পড়ে। কিরে তুই একা? রিফা কোথায় গেল? দুজনে একসাথে গেলি আর ফিরলি একা? বল, ওকে কোথায় রেখে এলি? আরে আম্মু, এত ব্যস্ত হইও না তো, আমার পেছন পেছন আসছে দেখো গিয়ে। ওই কুত্তা, কোথায় পালাচ্ছিস? এই ব্যাগগুলো কে নিবে? আম্মু, তোমার বদমাইশ ছেলেটা আগে কি করছে? ও সারা মার্কেট আমাকে দিয়ে এইভাবে ব্যাগ টানিয়েছে। দেখো কি অবস্থা হয়েছে আমার হাতের। হাত পুরো লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি আমার হাত থেকে ধোঁয়া বের হবে। দেখেছেন তো আপনারাও কিভাবে আম্মুর কাছে আমার বদনামটা দিল। পুরো মার্কেটে ও ব্যাগগুলো আমার হাতে দিয়ে ওর পেছন পেছন ঘোরালো, আর আম্মুর কাছে এসে কেমন মিথ্যা অপবাদ দিল আমার। রিভার কথা শুনে আম্মু আমার পিঠে জোরে একটা থাপ্পড় মারল। আম্মু, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা কথা বলছে। চুপ, একদম কোনো কথা বলবি না। যা রুমে যা, ফাজিল কোথাকার। ধুর, ভালো লাগে না, এই বাসায় কেউ আমার কথা বিশ্বাস করে না, থাকবো না আর আমি এই বাসায়। এই বলেই আমি রাগে জোরে হেঁটে আমার রুমে চলে গেলাম। গিয়ে চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে নিলাম। পেটে মনে হচ্ছে 6-7টা ইঁদুর একসাথে দৌড়াচ্ছে, তাই তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। একটু পর আম্মু এসে খাবার দিল, আমি খাচ্ছি। আবির ড্রয়িং রুমে বসে খাবার খাচ্ছে। এখন প্রায় 3টা বাজে, মানে প্রায় বিকেল হয়ে আসছে। আবির খাওয়া শেষ করে রুমে গিয়ে তার বন্ধু ইমনকে ফোন দেয়, আর ইমন তাকে তাদের আড্ডার জায়গায় আসতে বলে। তাই আবির তখন রেডি হয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে তাদের আড্ডার জায়গায় চলে আসে। এসে দেখে সবাই মাঠের মাঝখানে গোল হয়ে বসে কলেজের জন্য। মামা, তুই আজকে কলেজে আসলি না কেন? জানিস আজকে ক্লাসে কী সব হয়েছে? তুই থাকলে অনেক মজা হতো। কত করে কালকে তোকে বললাম আজকে যেন কোনোভাবেই কলেজ মিস না করিস, তাও তো তুই আমাদের কথা শুনলি না। আরে ধুর, আর বলিস না,
এমনিতেই সকাল থেকে মাথাটা গরম আছে। যা তো সিগারেট নিয়ে আয়। কোনটা খাবি? মারিস ব্ল্যাক নিয়ে আয় যা। ওকে, টাকা দে। তোর কাছ থেকে নিয়ে নে, আমি কাল দিয়ে দিব। এই ইমনের কাছে কোনো বাকির লেনদেন হয় না বন্ধু। শালা, আজকে তোরাও আমার সাথে শুরু করছিস। এই নে ধর 100 টাকা, বাকিটা আমাকে ফেরত দিয়ে দিস। তারপর আমি আবিরের কাছ থেকে টাকাটা নিয়ে দোকানে গিয়ে 4টা সিগারেট নিয়ে আসলাম। এই নে ধর। টাকা ফেরত দে। কিসের টাকা? কিসের টাকা মানে? তোকে যে 100 টাকা দিলাম 4টা সিগারেট আনার জন্য, 4টা 40 টাকা, বাকি 60 টাকা আমাকে ফেরত দিবি না? ওইটা তো আমার ডেলিভারি চার্জ, ফেরত দেবো কেন? এর জন্যই তখন বলতে চাইছিলাম তুই গিয়ে নিয়ে আয়। ইমন না, তুই আরো ভালো হইলি না রে। যাকগে, দে লাইটার দে। নে ধর। দোস্ত, এখন তো বল তুই রেগে কেন? আরে কচু আর বলিস না, সকাল সকাল কলেজে আসার জন্য ড্রেস পরে বের হয়েছিলাম, তখন হঠাৎ আম্মু রুমে এসে বলল রিভা আপুকে নিয়ে শপিংয়ে যেতে। আমি যেতে রাজি না হলে তখন উনি জোর করে আমাকে আপুর সাথে শপিংয়ে পাঠিয়ে দেয়। তারপর আপু আমাকে সাথে নিয়ে ইচ্ছে করে পুরো শপিং মল ঘোরালো আর আমাকে দিয়ে এতগুলো ব্যাগ ক্যারি করালো। তারপর বাসায় এসে গেট থেকে বাসার ভেতর অবধি ব্যাগগুলো নেইনি বলে আপু আমাকে আম্মুর কাছে মিথ্যে কথা বলে মাইর খাওয়ালো। তোরাই বল কেমনটা লাগে? যাই হোক বাদ দে, তোদের কথা বল। তোরা কলেজের কোন বিষয় নিয়ে কথা বলতেছিলি? শোন। তারপর আবির তার বন্ধুদের সাথে গল্পে মগ্ন হয়ে পড়ে আর এভাবেই সন্ধ্যা হয়ে আসে। এতক্ষণে আবিরের ফোনে রিভার 6টা মিসড কল আসে, কিন্তু বন্ধুদের সাথে ব্যস্ত থাকায় আবির সেগুলোকে ইগনোর করে। তারপর সন্ধ্যায় আবির বাসায় আসলে তার আম্মু হাজারটা প্রশ্ন শুরু করে যায়। আবির তার আম্মুকে ম্যানেজ করে রুমে চলে আসে। রুমে এসে দেখে রিভা তার জন্য ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মার্কেট থেকে এসে আমাকে না বলে তোর কোন ফেসবুকের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলি? কি বলো? কোন মেয়ের সাথে দেখা করতে গেছি? আমি তো ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে গেছিলাম আর আজকের কলেজের ক্লাসের পড়াগুলো দেখে নিতে। তুই কি আমারে বলদ পাইছিস? পড়া দেখে নিতে গেছিলি তুই? আচ্ছা মানলাম, কিন্তু আমার ফোন কেন ধরতেছিলি না? আর বাসায় আসতে এত লেট হলো কেন? কোথায় লেট? আমি তো অনেকক্ষণ আসছি, ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিলাম এতক্ষণ। কেন রুমে টিভি নেই? আছে তো, ভাবলাম তুমি হয়তো সিরিয়াল দেখতেছো, তাই আর ডিস্টার্ব করিনি। আমার সাথে আবার মিথ্যা কথা বলা, তাই না? দাঁড়া, আজ এই ঝাড়ু পিটা করে তোর মিথ্যা কথা ছোটাবো আমি। দাঁড়া, তুই নড়বি না একদম। জাহান্নামে যেতে চাও? কেন? তুমি জানো না জামাইয়ের গায়ে হাত তুলতে নেই, আল্লাহ পাপ দিবে তোমাকে। কচুর জামাই তুই আমার। বলেই ও আমার দিকে ঝাড়ু নিয়ে তেড়ে আসতেছে। আমি তখন দৌড়ে রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে রুমের দরজা ভেতর থেকে আটকে দেই। থাক, তুই ভেতরেই থাক, আমি এপাশ থেকে দরজা লাগিয়ে দিলাম, আর বের হবি না তুই। সমস্যা নেই, আমি এখানেই ঘুমালাম। তারপর প্রায় 5 মিনিট পর আমি দরজাটা খুলতে চেষ্টা করলাম, কিন্তু খুলছে না। মনে হয় ডাইনিটা ওই পাশ থেকে দরজা আটকে দিয়েছে। আম্মু, আম্মু কোথায় তুমি? তারপর আম্মু এসে দরজাটা খুলে দিল আর আমি বাহিরে মুক্ত হয়ে গেলাম। রাতে ড্রয়িং রুমে খাবার টেবিলে বসে আছি, তখন হঠাৎ আম্মু বলল, আবির দেখ না, হঠাৎ করে রিভার শরীর কেমন জ্বরে পড়ে যাচ্ছে। তুই তাড়াতাড়ি খেয়ে ওর জন্য খাবার নিয়ে রুমে যা, কি ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দে। কি? একটু আগে তো ও কেমন আমার সাথে ছোটাছুটি করতেছিল, এর মধ্যেই জ্বর কখন আসলো? আমি তখন তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে প্লেটে করে ওর জন্য রুমে খাবার নিয়ে যাই। রুমে এসে দেখি ও বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি ওর কপালে হাত দিয়ে দেখলাম সত্যি ওর শরীর কেমন জ্বরে পুড়ে যাচ্ছে। কি হয়েছে তোমার? জ্বর কিভাবে আসলো? আমি কিভাবে জানি? উঠো আম্মু, তোমার জন্য খাবার পাঠিয়ে দিছে, কে ওষুধ খেয়ে নাও। না, আমি খাবো না, তুই ওগুলো সরিয়ে রাখ। খাবে না মানে কি? না খেলে সুস্থ হবে কিভাবে? কিচ্ছু হবে না, তুই আমার ঠোঁটে একটা চুমু দে, তাহলে জ্বর চলে আসবে আমার। ও অসুস্থ বলে মায়া লাগছে, আর আমার সাদা মনে কোনো কাদা নেই, তাই ও বলাতে আমি ছোট্ট করে ওর ঠোঁটে আমার ঠোঁট একটুখানি ছুঁয়ে দিলাম।
উফ, গন্ধ কুত্তা, তুই আবার সিগারেট খাইছিস? কই না তো। তাহলে আবার সিগারেটের গন্ধ কেন তোর ঠোঁটে? সত্যি করে বল, না হলে মেরে ফেলবো কিন্তু। এই রে, ভাত খাওয়ার পরও মনে হয় গন্ধটা রয়ে গেছে। ও কিভাবে টের পেয়ে গেল? মানে বিকেলে ওরা জোর করে একটা। হারামি, তোকে বারণ করছি না ওইসব ছাইপাশ খেতে? আর তুই অমন ফ্রেন্ডের সাথে মিশিস কেন? সরি, আর মিশবো না। শুধু সরি হবে না, শাস্তি পেতে হবে তোর। বিছানায় উঠে আয়, এসে আমাকে তোর বুকে জড়িয়ে ধর আর আমাকে কপালে হাত বুলিয়ে দে। আচ্ছা, সেসব করব। আগে তো তুমি ওষুধ খেয়ে নাও, তারপর। না হলে আমি কিন্তু আজকে আম্মুর কাছে গিয়ে ঘুমাবো। ঠিক আছে, তাহলে তুলে খাওয়া আমাকে। আমি উঠবো না, আমি উঠতে পারবো না। তারপর আবির হাত ধুয়ে রিভাকে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে রিভাকে ঔষধ খাইয়ে ওকে কম্বল দিয়ে ঢেকে দিয়ে খাবারের প্লেটগুলো রাখতে রুম থেকে বের হয়ে গেল। একটু পর আবির ফ্রেশ হয়ে এসে রিভার পাশে শুয়ে পড়ল। আমাকে কম্বলের উপর দিয়ে জড়িয়ে ধর, না হলে জ্বরের কারণে আমার শরীর গরমের জন্য তোর কষ্ট হবে। তুমি আবার আমাকে নিয়ে এত কিছু কবে থেকে ভাবো আপু? সরি সিনিয়র বউ। বিয়ের পর থেকেই। কি আর করব, ছোট মানুষই যখন কপালে ছিল তখন তাকে তো ধীরে ধীরে মানতেই হবে। হইছে, এদিকে আসো। তারপর আমি কম্বলের উপর দিয়ে রিভাকে জড়িয়ে ধরলাম আর ওর কপালে হাত বুলিয়ে দিতে থাকলাম। একসময় পাগলিটা ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে দেখি কে যেন আমার পাশে ঠান্ডায় কাঁপতেছে। সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। তখন পাশে তাকিয়ে দেখি রিভা ঘুমের মধ্যে ঠান্ডায় কাঁপছে। তাই আমি তখন ওর কম্বলের মধ্যে ঢুকে গিয়ে ওকে আষ্টে পৃষ্ঠে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। আর ঘুমের মধ্যে ও আমাকে জড়িয়ে ধরলো। আহা, বেশ ভালোই লাগছে। ওর নরম শরীরের স্পর্শে আমি আবার ঘুমিয়ে পড়লাম। এভাবেই মাঝখানে আরো 2 দিন কেটে যায়। এই 2 দিন আবির রিভার অনেক যত্ন করে। 2 দিন পর আজ রিভার শরীরের জ্বর ছাড়ে। আর সকাল সকাল রিভা আবিরকে ঘুম থেকে ডেকে তোলে আর বলে, আবির ওঠ না। কি হলো? তুমি এত সকাল সকাল উঠেছো কেন? জ্বর কি টাটা বাই বাই হয়ে গেছে তোমার? শোনো না জানু, এই 2 দিন বাসায় 4 দেওয়ালের মধ্যে থেকে থেকে আমার কেমন একঘেয়ে লাগছে। আজ আমাকে নিয়ে একটু বাইরে যাবি? ওকে, সেদিনের মতো বিকেলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। এখন প্লিজ আমাকে আরাম করে ঘুমাতে দাও। ঠিক আছে, তুই যতক্ষণ ইচ্ছে ঘুমা। আজকে তোকে কেউ ডাকবে না। আমি আম্মুকে গিয়ে বলছি তোকে না ডাকতে। সকাল সকাল আবারও আমার গালে থুতু লাগিয়ে দিলে। থুতু না, এটাকে ভালোবাসা বলে। হারামজাদা, তুই কোনোদিনও ভালো হবি না। তারপর আবির আবার ভালোভাবে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আর বেলা 11টার দিকে কারো নুপুরের আওয়াজে ঘুম ভাঙল আবিরের। জনাব, আপনার ঘুম হয়েছে? হয়েছে। দেখ তো আমার পায়ে এই পায়েল জোড়া কেমন লাগছে। আম্মু আমাকে দিছে এটা। ঠাড়া পড়া সুন্দর লাগতেছে। সেই আবার কি? তুমি বুঝবে না। আচ্ছা ওঠ, এখন আমি তোর জন্য আজকে রান্না করছি। খেয়ে তাড়াতাড়ি চল, আমরা বের হব। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তারপর আবির উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিল। এবার রেডি হবার পালা। আবির, তুই হলুদ পাঞ্জাবিটা পর আর আমাকে নীল শাড়িটা পরিয়ে দে। আমি শাড়ি পরাতে পারি না, তুমি আম্মুর কাছ থেকে পরিয়ে নাও। আম্মু, আম্মু তোমার ছেলে আমাকে তোমার থেকে শাড়ি পরিয়ে নিতে বলল। আবির, তুই বৌমাকে শাড়ি পরিয়ে দে। তোর বউ, তুই খেয়াল রাখবি না? আম্মু, ছেলেদের কাজ কি শাড়ি পরানো নাকি? তাহলে কি? চুপচাপ বৌমা যা বলে তাই শোন। আমি যাচ্ছি। এই বলে আম্মু চলে গেল। নে ধর, আমি তোকে বলে দিচ্ছি কিভাবে শাড়ি পরাবি। প্রথমে শাড়ির আঁচলটা ধর। একটা গোপন কথা বলি। বল। আসলে আমি না কারো খোলা কোমর দেখলে নিজেকে ধরে রাখতে পারি না, তাই প্লিজ আমাকে মাফ করো। তোর নিজেকে ধরে রাখা লাগবে না, আমি তোর বউ। তবু তুমি আমার চোখ বেঁধে দাও, না হলে যা নয় তা হয়ে যাবে। কি হবে পিচ্চি? দেখ, আমি যাবই না তোমাকে ঘুরতে নিতে। আচ্ছা আয়। তারপর রিভা আমার চোখ বেঁধে দিল আর আমি ওর ইশারা মতো ওকে শাড়ি পরতে হেল্প করলাম। শাড়ির কুচি গুজার সময় ওর পেটের সাথে আমার হাত লাগতেই কেমন চমকে উঠি। আমি শালা মেয়েদের শরীর এত নরম কেন? শাড়ির কুচি গুজার সময় ওর পেটের সাথে আমার হাত লাগতে কেমন চমকে উঠি আমি। শালা মেয়েদের শরীর এত নরম কেন ভাই? আমি তো নিজের কন্ট্রোলের বাইরে চলে আসছি। অনেক কষ্টের পর নিজেকে সামলে নিলাম।
তারপর দুজন পুরোপুরি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে এসে রিক্সার জন্য দাঁড়ালাম। তখন হঠাৎ দূরে আমাদের সামনে দিয়ে ইমন যাচ্ছিল। মামা, তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে। শালা যা, তুই সর সামনে থেকে। এর মধ্যে এদিকে একটা রিক্সা দেখতে পেলাম। এই মামা, লেকের পার যাবেন? তারপর আবির আর রিভা দুজনেই রিকশায় উঠে বসল। আর একটু পর ওরা লেকের পারে রাস্তায় এসে নামল। আবির রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে রিভাকে নিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে ওরা পুকুরের সামনে এসে নীরবে দাঁড়ায়। তখন রিভা বলল, আমাকে জড়িয়ে ধর। কি বলছো তুমি? এইটা বাসানা পাবলিক প্লেস। এখানে দিনে বিকেলে তোমাকে জড়িয়ে ধরলে সবাই এসে আমাকে পিটাবে। জড়িয়ে ধরতে বলছি কিন্তু। ও বাসায় আমার সাথে জেদ করে আমাকে জড়িয়ে ধরতে বলে, কিস করতে বলে, সেগুলো ঠিক আছে, কিন্তু সবার সামনে কিভাবে এগুলো বলছে? ও দেখো, এখানে চারপাশে কত লোকজন, সবাই কি ভাববে বলো? লোকজন না, ওকে চল। কোথায় যাবো আবার? চুপ, কোনো কথা বলবি না, চুপচাপ আমার সাথে আয়। আয় রিক্সা। ও আচ্ছা, বাসায় যাবে, চলো। কুত্তা, তোকে চুপ করতে বলছি না, রিক্সায় উঠে বস। তারপর আমি কিছু না বলে ওর পাশে রিক্সায় উঠে বসে পড়লাম। রিক্সা সোজা একটা পার্কের সামনে এসে দাঁড়ালো। তারপর রিভা আমাকে পার্কের এক কোনায় নিয়ে আসলো। নে এখন জড়িয়ে ধর, এখানে কেউ নেই। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ওখানে জড়িয়ে ধরিনি বলে নিরিবিলি পার্কের মধ্যে নিয়ে আসলো। কি হলো, কি ভাবছিস? জড়িয়ে ধরতে বলছি না তোকে? এই বলে রিভা আমার দিকে তেড়ে আসলো। এই ধরছি তো। ওকে ধর। কিন্তু আমার না কেমন লজ্জা করছে এখানে। তোর লজ্জার গুষ্টি কিলাই আমি। বউকে জড়িয়ে ধরবি, তাতে কিসের লজ্জা? রুমে কি আমাকে জড়িয়ে ধরিস না? রুম আর বাহির তো এক না আপু। শয়তান, তুই আবার আমাকে আপু বললি? সরি, আসলে ভয় পেয়ে বলে ফেলেছি। কুত্তা, তোকে আমি যে কি করব না। তুমি আজকে এমন করছো কেন? কেমন করছি আমি? তুই আমাকে আপু বললি কেন? শালা, আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস হলো, এর মধ্যে তুই একবারও আমাকে নিজের ইচ্ছায় স্পর্শ করেছিস? স্বামীর অধিকার দিয়েছিস কখনো? আমি যখন সব কিছু মানিয়ে নিয়ে তোর মতো একটা পিচ্চি ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি, তখন তোর আমাকে মেনে নিতে কি সমস্যা? না মানে তোমাকে মানতে তো আমার সময় লাগবে। তোর সময় কিয়ামতের আগেও হবে না। আল্লাহ আমার কপালে এই কোন বলদ তুমি পাঠালে, যে কিনা বিয়ের রাতের পর থেকে আমাকে একবার স্পর্শও করলো না। কি বলছো? আমি তোমাকে জড়িয়ে ধরেছি? কি? কবে জড়িয়ে ধরেছিস বল? কেন, প্রতিদিন রাতেই তো জড়িয়ে ধরি। তুই জড়িয়ে ধরা ছাড়া আর কি বা করতে পারবি? আল্লাহ গো, এই হাবলার কাছ থেকে আমাকে উঠিয়ে নাও। এই বলে রাগে কপালে চাপড়াতে থাকে। ও কি করব বলেন, ছোটবেলা থেকে যাকে নিজের বোনের চোখে দেখে এসেছি, আজ তাকে আমার বউ মানতে হচ্ছে। আমি এত সহজেই কিরে ওর সাথে সম্পর্ক করি বলেন তো? এটাই ও বুঝতে চাইছে না। ওই বল, তুই আমাকে জড়িয়ে ধরবি কিনা তাই বল। ধরবো। ওকে ধর। কিছুক্ষণ ওর। কি হলো, ধর। ধরছি তো। চুপ করো তুমি। আর কতক্ষণ চুপ করে থাকবো? আমি ধর বলতেছি। অনেক জোরে রেগে কথাটা বলল রিভা, তাই আমি ওরে বাবারে বলে ভয় পেয়ে তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরলাম। আর একটু পরে ধপাস করে মাটিতে পড়ে জ্ঞান হারালাম। ওই কি হলো? তুই পড়ে গেলি কি করে? কথা বলছিস না কেন? তারপরও কান্না করে দিল আর দৌড়ে পাশের একটা দোকান থেকে পানি এনে আমার চোখে মুখে ছিটিয়ে দিয়ে আমার জ্ঞান ফেরালো। আমি কোথায়? তুই আমার কোলে। কি হয়েছিল তোর? তুই জ্ঞান হারিয়ে ফেললি কিভাবে? আসলে আমি যখন তোমাকে জড়িয়ে ধরেছিলাম, তখন তোমার চুলের শ্যাম্পুর গন্ধে হঠাৎ করে আমার মাথাটা ঘুরতে শুরু করে আর আমি মাটিতে পড়ে যাই। তারপর কিছু মনে নাই। আচ্ছা, তুমি কি শ্যাম্পু নাও যে এত সুন্দর গন্ধ? কি হলো, রেগে গেলে কেন? আমি কি খারাপ কিছু বললাম? তুই আসলে একটা গাধা। তোকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি। তোর মতো বলদের সাথে আমি আর ঘর সংসার করতে পারবো না। আমি আজকেই বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলে তোকে ডিভোর্স দিয়ে দিব। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোকে ঠিক করে নিব, কিন্তু তুই জীবনেও ঠিক হবি না। কার্টুন কোথাকার। কথাগুলো বলছে আর পাগলিটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। মনে হয় ও সত্যি আমাকে এখন ভালোবাসে, তা না হলে কান্না করবে কেন?
আমার এখন ওকে মেনে নেওয়া উচিত। বিয়েটা যেভাবে হোক না কেন, ও তো আমার স্ত্রী। আর এতদিনে ওর ব্ল্যাকমেইল আর জোর করে ওর অধিকার খাটানোগুলোকে আমিও মেবি ভালোবেসে ফেলেছি। তা না হলে ওর আমাকে ডিভোর্স দেওয়ার কথা শুনে আমার বুকের ভেতরটা মুচড়ে উঠল কেন? আর কেনই বা আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল? আমি তো ওকে সহ্যই করতে পারতাম না, তাহলে ওর জন্য কষ্ট পাচ্ছি কেন এখন? আমার সামান্য জ্ঞান হারাতে যে মেয়ে কান্না করে, নাকের পানি চোখের পানি এক করে ফেলে, নিঃসন্দেহে সে আমাকে মন থেকে ভালোবাসে। শুধু আমি যা ওকে বুঝি না। আজ সময় হয়েছে ওকে নিজের করে মেনে নেওয়ার, নয়তো বা পুরো জীবন এলোমেলো হয়ে যাবে আমার। রিভা যেই আমার হাত ছেড়ে চলে যাবে তখনই আমি কোনো রকম ভাবনা চিন্তা না করে পেছন থেকে ওর হাত জড়িয়ে ধরলাম। ছাড়, আমার হাত ছাড় বলছি। আমাকে না নিয়ে কোথায় যাবে? আমার সাথে তোর যেতে হবে না। তোর তো একটুও জ্ঞান হারানোর অভ্যাস আছে। সেই জন্যই তো তোমাকে লাগবে, ঝগড়া নয়, মানিয়ে নিতে চাই তোমাকে। বলেই রিভাকে এক হ্যাঁচকা টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিলাম। ভালোবাসি তোমাকে, মিশে থাকো আমার এই বুকে। না জানতে অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে, যা কখনো মুখে বলা হয়নি। এখন তাড়াতাড়ি আমাকে মেনে নাও আর চলো কক্সবাজার হানিমুনের ব্যবস্থা করে ফেলি। আচ্ছা, হানিমুনে গিয়ে বাচ্চা কাচ্চার নাম কি রাখবে বলো? আমাকে একটা চিমটি কাটতো। কেন, ব্যথা পাবে তো? কাট না। আমি চিমটি না কেটে ওর গালে আস্তে করে একটা কামড় বসিয়ে দিলাম। আও কুত্তা, এত জোরে গালে কামড় দিলি কেন? হানিমুনে গিয়ে আমায় আপু বলবি না তো? না, বাবুর আম্মু বলবো। ঈশার আম্মু বলবি। আমাদের প্রথম মেয়ে বাবু হলে নাম আমরা রাখবো ঈশা, আর ছেলে বাবু হলে নাম হবে আয়ান। ও কিষান আম্মু, আই লাভ ইউ। ফুল ছাড়া আই লাভ ইউ। ফুলকেই তো জড়িয়ে ধরে আছি। হয়েছে, আর আমাকে ভেজাতে হবে না। চল বাসায় চল, আজকে তোকে অনেক আদর দিব। এক্ষুনি বেশি আদর খেলে হানিমুনে গিয়ে কম পড়বে না? না, পড়বে না। অনেক আদর জমা আছে আমার পিচ্চি বরটার জন্য। বলেই লাফ দিয়ে আবিরকে কোলে উঠে পড়লাম আর আবিরকে জড়িয়ে ধরে ওর গালে মুখে চুমু এঁকে দিলাম।